আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আজকে আমি আপনাদেরকে জিপিএস বিশিষ্ট একটা রেসিং ড্রোন তৈরি করা শেখাবো। লাস্ট কতদিন আগে ড্রোন বানিয়েছি আমার মনে নাই, তবে সে সময়টা ছিল করোনার সময়। এখন আমি যে মুহূর্তে ভিডিওটা করছি 2026 সাল মে মাস 31 তারিখ, অর্থাৎ কুরবানি ঈদের দ্বিতীয় দিন। অনেকের ইচ্ছা ছিল যে একটা জিপিএস বিশিষ্ট ড্রোন তৈরি করা শিখবে, তো আমি সেজন্য চিন্তা করে দেখলাম এ বিষয়ে আরও মানুষকে শেখানোর দরকার। ইউটিউবে সচরাচর কমপ্লিট ফুল ভিডিও নাই, সেজন্য আমি স্টেপ নিয়ে নিজে থেকে আমি চেষ্টা করলাম যে আপনাদেরকে ভালো মানের একটা যেন ভিডিও উপস্থাপন করে দিতে পারি, যেন আপনাদের মিসগাইড না হয়। তো সেজন্য চলুন আমরা রিল্যাক্স মাইন্ডে খুব ধীরে ধীরে ভিডিওটা দেখার চেষ্টা করি, এবং ভিডিওটা আমরা কেউ কেটে দেখব না। ভিডিওতে অনেক ডিটেলস বলা আছে, হয়তো এগুলো নিয়ে আরও ডিটেলস বলা যেত, যেটা আমরা সামনে আস্তে আস্তে বলবো এবং টপিক ওয়াইজ ক্লিয়ার করে দেবো। তবে যতটুকু না বললেই না, একজন বিগিনার হিসাবে প্রথমবার যারা জিপিএস বিশিষ্ট ড্রোন বানাচ্ছে তাদের জন্য যতটুকু ব্যাখ্যা করলে একটা সফলভাবে ড্রোন বানানো যাবে, ঠিক ততটুকু দিয়ে আমি আপনাদেরকে কভার করার চেষ্টা করব। তো চলুন আজকে শুরু করা যাক আমাদের রেসিং ড্রোন তৈরি করা। আজকে আমরা ফ্লাইট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করব মাম্বা, আর জিপিএস হিসেবে ব্যবহার করব ফক্সার M10। তারপরে আমরা মোটর ব্যবহার করব ইম্যাক্সের 2300 কেভি। তারপরে ফ্লাইট কন্ট্রোল, তারপরে ইএসসি হিসেবে ব্যবহার করব বেল হেলি এস বিশিষ্ট ফ্লাইট কন্ট্রোলার 60 অ্যাম্পিয়ারের। তো চলুন আমরা ড্রোনটা তৈরি করা শুরু করি। আজকে আমরা ভালো মানের একটা রেসিং ক্যাটাগরির ড্রোন তৈরি করার চেষ্টা করব, সেটাতে জিপিএস থাকবে। আমরা ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করব FS-i6X মডেলের ট্রান্সমিটার, সাথে থাকবে 10 চ্যানেলের রিসিভার। আমরা ফ্লাইট কন্ট্রোলার হিসেবে ব্যবহার করব মাম্বা। এই মাম্বার যে মডেলটা, যে আমরা এখানে দেখতে পাচ্ছি F405 MK2 V2, এটা হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার। আর ইএসসি হিসাবে ব্যবহার করব 4-in-1 ইএসসি বেল হেলি S4-in-1 ইএসসি 60 অ্যাম্পিয়ার উইদাউট হিটসিং, অর্থাৎ এটাতে হিটসিং থাকবে না। তারপরে আমরা প্রোপেলার হিসেবে ব্যবহার করব 5146 মডেলের 4টা প্রোপেলার। আমরা ফ্রেম হিসাবে ব্যবহার করব QAV250 ফ্রেম, এটা রেসিং ড্রোনের ফ্রেম। আমরা ব্যাটারি হিসাবে ব্যবহার করব 2200 mAh এর একটা লিপো ব্যাটারি ব্যবহার করব। আমরা লাইভ পাওয়ারের ব্যবহার করব, আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আর এখানে আমরা যে মোটরটা ব্যবহার করব ইম্যাক্সের RS2205 মডেলের মোটর। আর জিপিএস হিসাবে ব্যবহার করব ফক্সার M10 মডেলের জিপিএস। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এখানে কিছু জিনিস সোল্ডারিং করতে হবে, আর এখানে সেজন্য আমরা ভালো মানের লিড ব্যবহার করার চেষ্টা করব, অর্থাৎ তাতাল দিয়ে যেটা আমরা ধরাই বা সোল্ডারিং লেড যেটাকে বলা হয়, ভালো মানের। আমি এই ক্যাট কোম্পানির লেডটা খুবই পছন্দ করি। এখন আমরা সব কিছু একটু ওপেন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে আমি সব কিছু ওপেন করে নিয়েছি। এখানে ফ্রেম অ্যাসেম্বলের বিষয়টা খুব একটা কঠিন কাজ না, এটা এখানে দেওয়া আছে, এই ফ্রেমের সাথে দেওয়া থাকে কিভাবে অ্যাসেম্বল করতে হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমরা ফ্লাইট কন্ট্রোলারটা ব্যবহার করব, ওই ফ্লাইট কন্ট্রোলারের মডেলের সাথে একটা এরকম দেওয়া থাকে, অর্থাৎ এর দুই পাশে যে চিত্র এবং কানেকশন সম্পূর্ণ ডিটেলস আকারে এখানে দেওয়া থাকে। আপনি চাইলে এটা দেখে কানেকশন করতে পারেন, তবু অনেক কিছু আছে যেটা না ব্যাখ্যা করে আপনি বুঝবেন না, তো সেটা আমরা আস্তে আস্তে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আমরা সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটা তৈরি করার চেষ্টা করব। আর এখানে আমি কিছু বিষয় বলি, যেমন দেখেন আমরা মোটর যেটা ইউজ করছি, এটা RS2205 মডেলের মোটর। কেভি আছে, এটা হচ্ছে 2300 কেভি, এটা খুবই ছোট। এরপরে যেটা দেখায় সেটা হচ্ছে জিপিএস। দেখেন জিপিএসটা কত ছোট, এই যে ফক্সার M10Q মডেলের জিপিএস। আমরা খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। যেটা দেখেন এটা হচ্ছে আমাদের ফ্লাইট কন্ট্রোলার, এটা হচ্ছে মাম্বা। এটা দুই পাশ, এটা কানেকশন প্রত্যেকটাই প্রায় একই, তবে কিছু কিছু জায়গাতে একটু আলাদা থাকে, তবে এটা আমরা আস্তে আস্তে বুঝিয়ে দেব। এই ফ্লাইট কন্ট্রোলারের সাথে আরও বেশ কিছু জিনিস দেওয়া থাকে, অর্থাৎ ইএসসি 4-in ইএসসিতে কানেক্ট করার জন্য, এবং কিছু রাবার দেওয়া থাকে, এগুলা এর মধ্যে পাবেন। তার পাশাপাশি দেখেন আমরা যে ইএসসিটা ব্যবহার করব বেল হেলি 4-in-1, এটা হচ্ছে এস মডেলের।
ইএসসি 4-in-1। ইএসসি মানে হচ্ছে চারটা মোটরের জন্য চারটা ইএসসি লাগে, তবে এই একটার মধ্যে চারটা দেওয়া থাকে, এই জন্য 4-in-1 ইএসসি বলা হয়ে থাকে। এটা হচ্ছে উইদাউট হিটসিং, অর্থাৎ এর সাথে হিটসিং দেওয়া নাই। আচ্ছা, এর সাথে আরও কিছু জিনিস দেওয়া থাকে, যেমন ক্যাপাসিটার, তারপরে স্লট, কিছু জ্যাক, তার ইত্যাদি দেওয়া থাকে। আর এই যে আমরা ব্যাটারি ব্যবহার করছি, এটা লাইপাওয়ারের, আপনি চাইলে যে কোনো একটা লিপো ব্যাটারি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আমাদের রিসিভার 10 চ্যানেলের। আর এই তো এটা হচ্ছে আমাদের ফ্রেম, কার্বন ফাইবারের ফ্রেম। আপনি চাইলে অন্যান্য মডেলের ফ্রেমও ব্যবহার করতে পারেন। এই ফ্রেমের সাথে আরও এক্সট্রা অনেক কিছু দেওয়া থাকে এবং মোটরের সাথে স্ক্রুগুলো দেওয়া থাকে। আর প্রোপেলারগুলো দেখেন, এই যে এরকম, এগুলো খুবই শক্ত। আমি যতগুলো প্রোপেলার দেখেছি এগুলো মোটামুটি খুব ভালো প্রোপেলার, বাড়ি খেয়েও এর ভাঙতে চায় না। হ্যাঁ, তো মোটামুটি সব কিছুই আমার মনে হয় দেখালাম। তারপরে সামনে আমরা আরও ভিডিওতে দেখতে থাকবো এবং শিখতে থাকবো। এখন আমরা প্রথমে আমাদের ড্রোনের ফ্রেমটা অ্যাসেম্বল করব। আমরা সুন্দরভাবে এইভাবে স্ক্রু দিয়ে আমরা এইভাবে অ্যাসেম্বল করে নিব। তবে আমাদের এই উপরের পার্টটা এখন লাগাবো না, কারণ আমরা এই সেকশানে কাজ করব, তো সেজন্য এটা পরে। তো আপনারা এটা দেখে নিতে পারেন কিভাবে লাগাতে হয়। এই যে আপনারা একটু সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দেবেন। এই যে দেখেন, আমাদের এই ইএসসিটা এখন আমরা ফ্রেমে লাগাবো। এই ইএসসিটা একটু খেয়াল করে দেখবেন, আমরা ইএসসিটা যদি এভাবে রাখি দেখতে এরকম, উল্টে রাখলে এরকম। আমি এইভাবে রেখে এই ইএসসির সামনেটা এইদিকে, পেছনটা এইদিকে। আর মনে রাখবেন, বেল হেলির কিস মডেল এবং এস মডেলের ইএসসিগুলো প্রোগ্রাম করা যায়। আর এই ইএসসিটা লাগানোর জন্য আমরা কিছু অ্যাক্সেসরিজ ব্যবহার করব এবং আমরা লাগিয়ে দিব। একটু খেয়াল করে দেখেন, আমরা এখানে এই যে আমরা এই কর্নারগুলো লাগিয়ে নিয়েছি, এগুলো একটু কষ্ট করে আপনারা লাগিয়ে দিবেন। এটা লাগালে এই জিনিসটা একটু সুন্দরভাবে অ্যাটাচ হবে নাটের সাথে। আমরা এইভাবে এসিটা লাগিয়ে ড্রোনের এই দিকে হবে সামনে, এটা হবে পিছে, এটা হবে বামে, এটা হবে ডানে। তো এইভাবে আমাদের মোটরটা হবে, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। মোটর অ্যাটাচ করার আগে এখানে একটা বিষয় দেখাই। এখানে দেখেন আমাদের অ্যারো চিহ্ন দেওয়া আছে। এটার অ্যারো চিহ্নটা এই দিকে দেওয়া আছে, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। এটার ডিরেকশন হচ্ছে আমাদের ক্লকওয়াইজ। হ্যাঁ, মানে ঘড়ির কাঁটা যেই দিকে ঘুরে সেই দিকে যদি ডিরেকশন দেওয়া থাকে, এটা ক্লকওয়াইজ। এখন আমি আরেকটা দেখাই, যে এটা দেখেন, এটার অ্যারোটা আমাদের এই দিকে দেওয়া আছে, অর্থাৎ এই দিকে। তাহলে এটা আমাদের কি কাউন্টার ক্লকওয়াইজ। হ্যাঁ, এই মোটরগুলো যদি আপনি যে কোনো দুইটা তার এক্সচেঞ্জ করে দেন, সেক্ষেত্রে আপনি ডিরেকশন তো চেঞ্জ করতে পারবেনই নর্মালভাবে যদি চিন্তা করেন। কিন্তু এটা কি তার মানে ক্লকওয়াইজ দেওয়া আছে তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে না? ঘোরানো সম্ভব। শুধুমাত্র মনে রাখবেন, এই নাটের এখানে তো একটা নাট লাগানো থাকে। আপনার দেখা যাচ্ছে যে দুইটা ডিরেকশন যদি সেম হয়ে যায়, সেক্ষেত্রে এটা ঘুরতে ঘুরতে এই নাটটা খুলে পড়ে যাবে। তাহলে এমন একটা সিস্টেম হতে হবে যে মোটর যত ঘুরবে নাটটা তত বেশি টাইট থাকবে, তো সেক্ষেত্রে ঢিলা হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা একটা বেসিক সায়েন্স আর কি। আমরা এটাতে লাগাবো ক্লকওয়াইজ, অর্থাৎ এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর এটা কাউন্টার ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ, এটা কাউন্টার ক্লকওয়াইজ। অর্থাৎ এটা হচ্ছে ক্লকওয়াইজ, আর এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ। এখন যেহেতু বললাম এটা ক্লকওয়াইজ, তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরতে হবে। তাহলে এটা আমার ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। এখানে আমার অ্যারো দেওয়া আছে, দেখেন এই যে এখানে অ্যারো দেওয়া আছে। তাহলে আমি এটা এইভাবে মানে আমি এখানে বসিয়ে রাখতে পারি। হ্যাঁ, আর সেমভাবে এটাও আমি এভাবে বসিয়ে রাখলাম, আর এটা আমরা বসালাম, আর এটা আমরা জাস্ট বসালাম। এটা কিন্তু খুব সহজ একটা বিষয়। আমি আরেকবার বলে দিচ্ছি, এটা পাখাটা এইদিকে ঘুরবে, নিচের দিকে বাতাস দিবে। এটা পাখা এই দিকে ঘুরবে, নিচের দিকে বাতাস দিবে, অর্থাৎ ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। আর এটা কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, নিচের দিকে বাতাস দিবে। এটাও কাউন্টার ক্লকওয়াইজ ঘুরবে, নিচের দিকে বাতাস দিবে।
এখন আমরা মোটরগুলা স্ক্রু দিয়ে অ্যাটাচ করে নিই। এইখানে আমরা দেখেন মোটরটা ফিক্সড করে নিয়েছি স্ক্রু দিয়ে, এখানে আমরা সুন্দরভাবে টাইট করে নিয়েছি। ইএসসিটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ জিনিস। আমি আপনাকে বেসিকভাবে বুঝিয়ে দিচ্ছি, কঠিন মনে করবেন না। এতগুলা দেখে অনেকে কঠিন মনে করে। এই যে একটু খেয়াল করে দেখেন, একটু যদি আমরা কাছ থেকে দেখার চেষ্টা করি, আমাদের এই যে দেখেন এই কোণার পরে দেওয়া আছে মোটর নাম্বার। দেখেন এটা ক্যামেরাতে হয়তো আসবে না, খুবই ছোট। হ্যাঁ, এখানে দেখেন এটা M1 M2 M3 M4 এখানে লেখা আছে। হ্যাঁ, তার মানে কি একটা মোটরের 3টা তার, এই 3টা তার আপনি সিরিয়ালে এই 3টার সাথে লাগিয়ে দিবেন। অর্থাৎ এই প্রথমটা, যেহেতু এটা আমাদের প্রথম, হ্যাঁ, এই 3টা লাগানোর পরে আপনি পরে লাগাবেন এই 3টা। হ্যাঁ, তাহলে 3টা 3টা 6টা হয়ে গেল। তারপরে আপনি এখানে 3টা লাগাবেন, তারপরে আপনি এখানে 3টা লাগাবেন। এখন আপনার মোটরের ডিরেকশন যদি উল্টা ঘুরে, সেক্ষেত্রে আপনি এই তারগুলো চেঞ্জ করেই আবার মোটরের ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন। তবে ইএসসিকে প্রোগ্রাম দিয়ে এর মোটর যদি ক্লকওয়াইজ ঘুরে, এটাকে আবার কাউন্টার ক্লকওয়াইজ আপনি ঘোরাতে পারবেন, অর্থাৎ প্রোগ্রাম চেঞ্জ করে এটা করা যায় আর কি। তো সমস্যা নেই, তবে বেসিক নিয়ম হচ্ছে যদি উল্টা ঘুরে আপনি এই তারটা চেঞ্জ করে দেন, কোনো সমস্যা নেই। এখন আমরা সুন্দরভাবে আয়রন করে দিব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললে অনেক বড় একটা কিছু মিস হয়ে যাবে, সেটা হচ্ছে এই যে দেখেন প্লাস মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি প্লাস এবং মাইনাস আপনি কানেক্ট করবেন। তার পাশাপাশি এখানে এই ইএসসির সাথে, এটা তো ইএসসি, এই ইএসসির সাথে একটা অরিজিনাল ভালো ক্যাপাসিটার দেওয়া থাকবে, সেটাও কানেক্ট করতে হবে। তাহলে ক্যাপাসিটারের কোনটা পজিটিভ? ক্যাপাসিটারের এই কালো যে অংশটা এটা পজিটিভ, আর এই সাদা অংশটা এটা নেগেটিভ। তাহলে নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ সুন্দরভাবে লাগিয়ে তারপরে আপনি সোল্ডারিং করে তার বের করতে পারবেন পাওয়ার দেওয়ার জন্য। অবশ্যই ক্যাপাসিটার লাগাতে হবে, ক্যাপাসিটার না লাগালে আপনি পরবর্তীতে অনেক সমস্যায় পড়বেন। আমি আপনাদের একেবারে বেসিকভাবে একটা রেসিং ড্রোন তৈরি করা শেখাচ্ছি। এর আগে কখনো আপনাদেরকে রেসিং ড্রোন তৈরি করা শেখায়নি, সেজন্য অনেক বেসিক বিষয় আমি বলার চেষ্টা করছি, যেটা সচরাচর মানুষ বলতে চায় না। আচ্ছা, এখন আমি যে বিষয়টা বোঝাবো, এই যে আমার কাছে মাম্বা যে ফ্লাইট কন্ট্রোলারটা আছে, এটাতে একটু খেয়াল করে দেখেন, এটাতে একটা অ্যারো দেওয়া আছে। এই অ্যারোটা সামনের দিকে, মানে এই সামনের দিকে আমি রাখলাম। এই যে ইএসসিটা আমার সামনের দিকে আছে। এখন ইএসসির আমি একটা বিষয় বোঝাবো, সেজন্য আমাকে ইএসসিটা একটু খোলা লাগবে। ইএসসিতে দেখেন এখানে বেশ কিছু নাম আছে, তো এটা আমি একটু কাছ থেকে দেখাবো। আপনি তো জানেন এটা সামনে, এটা পিছিয়ে, এটা ডানে, এটা বামে, এটা এই ইএসসির। তো এটা আমি একটু খোলার চেষ্টা করি। আচ্ছা, খুলে তারপরে আমি একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এখন আমি যে কাজটা করব, আমি একটু পাশাপাশি রাখবো। এটা সামনে, এটাও এটা সামনে। হ্যাঁ, আমি এবার এই স্লটের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করব একটু কাছ থেকে। আমরা অনেকে এই ইএসসির সাথে এই ফ্লাইট কন্ট্রোলার যখন কানেক্ট করি, স্লটে স্লট মিলিয়ে দিই। এটা আসলে এইভাবে মিলানো যাবে না, আপনাকে আগে দেখে বুঝতে হবে আসলে কোনটা কিসের জন্য। আমি একটু এখানে দেখানোর চেষ্টা করি। এখানে কি আছে? প্রথমে গ্রাউন্ড মানে নেগেটিভ, তারপরে ভিতে হচ্ছে ভিসিসি, মানে যেটা হচ্ছে 5 ভোল্টের পজিটিভ কানেক্ট হয়, অর্থাৎ এখান থেকে আমরা একটা পাওয়ার দিই, ছোটোখাটো পাওয়ার দিই লজিকের জন্য। তারপরে যে মোটরগুলোকে ঘোরাবে সিগন্যাল দিবে না, সেই জন্য 1 2 3 4, এটা হচ্ছে আমার মোটরগুলোকে ঘোরানোর জন্য, অর্থাৎ 1 নম্বর মোটরকে ঘোরানোর জন্য 1 নম্বর পিনের কাজ করবে, 2 নম্বর মোটরকে ঘোরানোর জন্য 2 নম্বর পিনে সিগন্যাল দিলে কাজ করবে, 3 নম্বর মোটর ঘোরানোর জন্য 3 নম্বর পিনে সিগন্যাল দিতে হবে, 4 নম্বর মোটর ঘোরানোর জন্য 4 নম্বর পিনকে আমাকে সিগন্যাল দিতে হবে। আর সিতে হচ্ছে CUR, এই কার নামে একটা পোর্ট আছে। তো এগুলো আসলে যেটা যে নাম সেটার সাথেই কানেক্ট করতে হবে ফ্লাইট কন্ট্রোলারের। এখন ফ্লাইট কন্ট্রোলারটা আমরা যখন দেখব, একটু ভালো করে খেয়াল করে দেখেন। ফ্লাইট কন্ট্রোলারটা যখন দেখব, আমি এটা একটু এটা একটু আমি পিকচারে দেখানোর চেষ্টা করি। এই যে আমি এইভাবে রাখার চেষ্টা করি। আচ্ছা, পিকচার ওয়াইজ, হ্যাঁ, এই যে আমি এভাবে রাখার চেষ্টা করলাম। এখন একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আমার এই যে পোর্টটা, এই যে এখানে আমরা একটা পোর্ট দেখতে পাবো, কিন্তু হ্যাঁ এই পোর্টগুলোতে নামকরণ করা নাই, কিন্তু আমাকে ডায়াগ্রাম অনুসারে দেখতে হবে। তাহলে এটা যে প্রথমটা, হ্যাঁ, এই যে প্রথমটা যখন আপনি খেয়াল করবেন, তাহলে প্রথমটা কি? গ্রাউন্ড, তারপরে ভিসিসি, তারপরে S1 S2
S3 S4, এই যে 1 2 3 4 দেখলাম, এই 1 2 3 4, তার মানে কি এখানে প্রথমে গ্রাউন্ড, তারপরে ভিসিসি S1 S2 S3 S4, তারপরে RX আছে, তারপরে কার আছে। হ্যাঁ, তো এটাতে আমরা কোনো কানেকশন দিব না, তাহলে আমাদের কি কি ইউজ হবে, কার, গ্রাউন্ড, ভিসিসি S1 S2 S3 S4। এটা আপনি যেভাবে হোক আপনি কানেকশন করবেন। এখন কিভাবে কানেকশন করবেন, এটা যদি আমরা লাগাই উল্টাভাবে লাগবে। এটা সবসময় সোজা দেওয়া থাকে না, এই পিনগুলো আমাকে খুলে আবার লাগাতে হবে, সেটা আমি দেখাবো। তার আগে আমি একটা বিষয় বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমাদের এটা কেন উল্টা, ডিফল্টে কেন উল্টা সেটা আমরা বোঝানোর চেষ্টা করি। এখানে আমি হালকা করে লাগাবো। ধরেন আমি প্রথমে এফসি মিলিয়ে লাগানোর চেষ্টা করছি, মানে এফসি মিলিয়ে লাগাতে গেলে এখানে আবার একটা স্লট আছে, স্লট মিলতে হবে, না মিললে তো হবে না। এখানে যে এটা হালকা করে যখন দাবা যাবে এটা বোঝা যাবে আসলে লাগবে কিনা। যেমন এই যে আমার এখানে স্লট মিলে গেল, এখানে আমি কিন্তু দাবিনি। হ্যাঁ, আমি এটা জাস্ট এখানে হালকা করে লাগালাম। এটা লাগানোর সময় খুব সাবধানে লাগানোর চেষ্টা করবেন। একটু জোরে যদি চাপ খায় তাহলে এই যে ভেতরে যে এসএমডি টাইপের যে জয়েন্টটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে, এই জয়েন্টটা। তাহলে আমি হালকা করে এভাবে লাগালাম। লাগানোর পরে যদি আমি ফ্লাইট কন্ট্রোলারের সাথে লাগাতে চাই, আমি এইভাবে লাগাবো। আচ্ছা, এইভাবে না লাগিয়ে এটা হচ্ছে এইভাবে লাগানো যাচ্ছে। আচ্ছা, এটা তাহলে ঘোরাতে হবে। আচ্ছা, পিনটা আমি ঘোরালাম। আচ্ছা, আমি এভাবে একটু লাগানোর চেষ্টা করলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখি যে আসলে ঠিক হয়েছে কিনা, আসলে ভুল কোথায় হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা গ্রাউন্ড, এটা ভিসিসি, তারপর 1 2 3 4, তারপরে সি, এই তাই কিনা। আচ্ছা, এবার এখানে আমরা দেখি যে এখানে কি ছিল, এখানে যে দেখেন এই যে এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে গ্রাউন্ড, এটাও কিন্তু প্রথমটা গ্রাউন্ড, কিন্তু এখানে এসে আমার কি এই লালটা কোথায় আসে, লালে কিন্তু আমরা প্রথমে আমাদের যে কানেকশনটা এটা হচ্ছে লালের আগে যে আমাদের কালো আছে, যে দেখেন এই যে কালো, প্রথমে কি কালোটাই কি আমাদের গ্রাউন্ডের সাথে কালো, কিন্তু এই কালোটা এখানে কোথায় চলে আসছে, কারে, কিন্তু এটা তো কারে যাবে না, এটা যাবে গ্রাউন্ডে। তো এরকম দেখে দেখে আপনাকে পিনগুলো একটু ঠিক করে নিতে হবে, অর্থাৎ পিনগুলো আমি খুলে তারপরে আমি লাগানোর চেষ্টা করব। এখানে দেখেন গ্রাউন্ডের সাথে এই যে গ্রাউন্ড, কিন্তু গ্রাউন্ডের এ পাশে এই কানেকশনটা চলে আসছে, এ পাশে থাকা যাবে না। তারপরে কি এটা ভিসিসি, এই ভি চলে আসছে এখানে, এই যে লাল ভিসিসির সাথে কানেক্টেড আছে ইএসসির, কিন্তু ফ্লাইট কন্ট্রোলারে এই লাল ভিসিসির সাথে কানেক্টেড নাই। তাহলে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা একটু ঠিক করি, তারপর আবার আপনাকে দেখানোর চেষ্টা করি। আমরা ইএসসির পোর্টটা ঠিক রাখবো, এসি এটা ঠিক থাকবে, আমরা চেঞ্জ করব শুধু ফ্লাইট কন্ট্রোলারের জন্য। এখন আমরা এটা খুলতে হয় কিভাবে সেটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে দেখেন আমরা একটু চিমটি দিয়ে আমরা এইভাবে একটু লকটা একটু উঠিয়ে নেব এভাবে, তারপরে একটু যদি আমরা টান দিই তাহলে দেখেন হয়ে যাবে। এই যে দেখেন হয়ে গেল খুব সুন্দরভাবে। এভাবে আমাদেরকে প্রত্যেকটা খুলতে হবে, এবং ডায়াগ্রামটা মিল রাখার জন্য যা করা লাগবে আমাদেরকে তাই করতে হবে। এটা ভয় করবেন না, রিল্যাক্স মাইন্ডে একটু ভেবে চিন্তে করার চেষ্টা করবেন, দেখেন হয়ে যাবে। এটা বোঝার বিষয়, এগুলো তো রকেট সায়েন্স না, তাই না? আমরা করছি, ভিডিওতে দেখিয়েও দিচ্ছি, তাহলে এটা বোঝার বিষয়। জাস্ট আপনাকে মনে রাখতে হবে ইএসসির যে ভি আছে ওটা ফ্লাইট কন্ট্রোলারের ভির সাথে কানেক্ট হবে, ইএসসির যে 1 আছে ফ্লাইট কন্ট্রোলারের 1-এর সাথে কানেক্ট হবে, ইএসসির যে এরকম 2 3 4 আছে ওই ফ্লাইট কন্ট্রোলারের 2 3 4-এর সাথে কানেক্ট হবে। ইএসসির যে সি নামে পোর্টটা আছে ফ্লাইট কন্ট্রোলারেরও সি পোর্টে আমাদেরকে লাগাতে হবে। এই যে আমাদের সম্পূর্ণ খোলা হয়ে গেল। একটা বিষয় মনে রাখবেন, এই স্লটটা লাগাতে গিয়ে অনেকে ভেঙে ফেলেন। সাবধানে কাজ করব আমরা জানি, তবে যাদের কাছ থেকে ভেঙে যাবে তারা এই স্লটের বদলে আপনি এই পোর্টগুলো ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই যে স্লট হিসাবে যে পোর্টগুলো আপনি ব্যবহার করছেন এগুলাই কিন্তু এগুলা। তাহলে সেক্ষেত্রে আপনি চিকন তার দিয়ে এখানে আপনি সুন্দরভাবে ঝালাই করে দিলেও কাজটা করবে। আপনাকে যে জ্যাক থাকায় লাগবে এরকম কোনো কথা না, জ্যাক হলে আপনার খুলতে লাগাতে সুবিধা হবে। তবে আপনার যদি অপশান না থাকে, যদি ভেঙে যায় সেক্ষেত্রে আপনি আয়রন করে নেবেন।
আর লাস্ট আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই টপিকের উপর, সেটা হচ্ছে এই স্লটটা যদি আপনার থাকে তাহলে আপনি অনেক বেশি দামে এগুলো আবার পরবর্তীতে সেল করতে পারবেন। যদি জ্যাক ভেঙে দেন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1/3 আপনি দাম পাবেন। তাহলে কোনটা ভালো এটা আপনাকে বিচার করতে হবে। প্রথমে আমরা স্লটটা আমাদের ইএসসির সাথে সুন্দরভাবে কানেক্ট করে দিই। আমরা একটু সুন্দরভাবে নিচে হাত রেখে কানেক্ট করার চেষ্টা করব, তাহলে আমাদের ভাঙবে না। এভাবে হাত রাখতে হবে, রেখে আমাদের স্লট লাগিয়ে দিতে হবে। যে আমরা স্লট সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এখন আমরা পরবর্তী অংশটা করব দেখে দেখে ফ্লাইট কন্ট্রোলারের জন্য। একটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা এখন কানেক্ট করব, তাই কি না? আচ্ছা, আমাদের এখানেও একটা লেখা দেওয়া আছে, যদি উল্টাই আরেকটা লেখা দেওয়া আছে। দুইটা লেখা দেওয়ার কারণ কি? এই যে একটা আছে স্লটের জন্য, আবার এই স্লটের সাথে কমন কানেকশন এখানে করা আছে। এখন আমাদের যেটা করতে হবে, এই জিনিসটা ব্যাখ্যা করার কারণ হচ্ছে আপনি একটু ভুল করলেই আপনার সম্পূর্ণ সেটআপ নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। তো আপনারা যেটা করবেন, এই যে মাল্টিমিটার আছে না, মাল্টিমিটার একটা নেবেন। এগুলো এত দামি কাজ করবেন, সব কিছু কিনবেন, মাল্টিমিটার কিনতে কার্পণ্য করবেন না। এগুলো আপনি আমাদের মিস্টার আর্ডিনো শপে পেয়ে যাবেন। এই যে আমি দেখেন দুইটা পিন যখন একজাত করছি শর্ট দেখাচ্ছে। এখন আমি যেটা করব, এই যে দেখেন আমার এখানে এটা প্রথমে সি, তারপর 4 3 2 1 ভিজি। তাহলে আমার এখানে সিতে যখন ধরবো, আমার এখন দেখবো যে কোনটা পিন কোনটাতে শর্ট হচ্ছে, এটাতে না এটাতে, এই যে এটাতে। তার মানে এই যে এখানে আমি প্রথম সি দেখছি, কিন্তু এখানে কিন্তু এই যে এটা 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 কিন্তু প্রথমটা না, তাহলে এটা না কিন্তু। তাহলে এরকম হলো কেন? আমি এটা যখন উল্টাবো, এটা না, আমি তো বললাম যে এটা কোনো কিছু দেখাচ্ছে না। এই যে এটা যখন আমি এ পাশে রাখছি, এটা কিন্তু এনসির জন্য, অর্থাৎ নো কানেকশন, অর্থাৎ এটাতে কোনো কানেকশন করারই দরকার নেই বা কানেকশন প্রয়োজন নেই। তো এ পাশে আপনার দেখারই দরকার নেই। আপনি যেটা করবেন খুব সুন্দরভাবে, আপনার বোঝার টেকনিক আছে, আপনি এই পাশটাতে মাল্টিমিটার রাখবেন। জাস্ট এই যে সির সাথে দেখেন এটা হচ্ছে সি, তারপরে দেখেন আমি পরেরটাতে কোনটা 4 কোনটা, এটা না, তাহলে কোনটা দেখি? অন্যগুলোটা বিপ দেয় কি? এটাও না, তাহলে এই যে এটা একটু কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে 4-এর পরে আমি 3 দেখার চেষ্টা করি। 3 কোনটা? অন্য কোনোটাতেই বাজবে না, কিন্তু অন্য কোনোটাতে বাজবে না। এই যে এটা 3। আর 2 কোনটা? এই যে এটা। আচ্ছা এটা না, যে এটা 2। তারপরে 1 কোনটা? এটা 1। ভি কোনটা? পজিটিভ এটা। জি কোনটা? এটা। এভাবে দেখে শুনে আপনাকে এখন স্লটটা লাগাতে হবে। তার আগে আপনাকে যেটা করতে হবে, এই স্লটের কোন সুজা লাগাবেন, আপনাকে কিন্তু আগে এই যে ফ্লাইট কন্ট্রোলারটা আছে না, এই ফ্লাইট কন্ট্রোলারের এইভাবে এখানে স্লট ভিড়িয়ে দেখতে হবে। এই যে এইভাবে আমার এইভাবে ভিড়ছে, তার মানে আমি এই দিক থেকে দেখে শুনে এখন লাগানোর চেষ্টা করব। এখন আমি লাগিয়ে দিই। আমরা প্রত্যেকবার কোনো কানেকশন করতে গিয়ে আমরা এটা দেখব যে টাইপ সি পোর্ট দেখেন ডান পাশে আছে, যে ডান পাশে রেখে আমরা সুন্দরভাবে এখানে দেখেও কানেকশন করতে পারি। আচ্ছা, এখন আমরা লাগিয়ে দিই, সমস্যা নেই। এখন আমরা ধীরে ধীরে কানেকশনটা করে ফেলি। এই যে আমাদের প্রথমটা এখানে গ্রাউন্ড, আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রাউন্ড। এখন গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। এইভাবে আমাদের স্লট ভিড়ালেই হয়ে যাবে। এখন আমরা এটা খুলে নিতে পারি। এটা আমরা জাস্ট এভাবে করলাম কেন? যাতে আমাদের ভুল না হয়। যে এইভাবে আমরা প্রত্যেকটা এভাবে লাগিয়ে দেব। আমাদের এখানে ভুল করা যাবে না, এখানে ভুল করলে আমাদের সকল খাটনি বৃথা হয়ে যাবে। একটা ভালো মানের টুইজার ব্যবহার করব এগুলো কাজ করার জন্য। এখন পরের কানেকশন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভিসিসি। এরপরে আমাদেরকে ভিসিসি লাগাতে হবে। ভিসিসি মানে হচ্ছে যেটা পজিটিভ। এখন আমরা পরবর্তী কানেকশনটা করব, অর্থাৎ আমাদের ইএসসির যে 1 নাম্বার পোর্টটা আছে, যে এটা 1, এই 1 আমাদের এখন আমরা পরবর্তীতে কানেকশন করব, অর্থাৎ ভিসিসির পাশেই। অর্থাৎ প্রথমে আমাদের গ্রাউন্ড লাগালাম, তারপরে ভিসিসি, তারপরে আমাদের 1, তারপরে যাবে 2, তারপরে 3, তারপরে 4।
এভাবে আমরা স্টেপ বাই স্টেপ কানেকশন করে ফেলব। আমরা প্রতিবার আমরা এখানে চেক করে নিতে পারি যেন ভুল না হয়। এটা ক্রস চেক বলা হয়, অর্থাৎ দ্বিতীয়বার চেক করার জন্য। একটু সময় নেন, ভালোভাবে বানান, তবে আপনার ভুল না হোক। এটা আমাদের ইএসসির যে 2 নাম্বার পিন সেটা আমাদের লাগানো হয়ে গেল। এরপরে আমরা 3 নাম্বার পিনটা লাগাবো। 3 নাম্বার পিনটা আবার আমরা ক্রস চেক দিচ্ছি, এটা 3। তারপরে আমরা এবার 4 নাম্বার পিন। একটু লাগানোর পরে একটু দেবে দিতে হয়, তাহলে এটা আটকে থাকে। 4 নাম্বার হয়ে গেছে। এবার আমরা সি নামের যে পোর্টটা আছে সেটা, তারপরে আমাদের সি নামের জন্য আমাদের শেষেরটাতে লাগাতে হবে, মাঝে একটা গ্যাপ থাকবে। আমাদের শেষেরটা লাগালাম, এখন দেখেন মাঝের একটা গ্যাপ রেখেছি, এটা কোনো কানেকশন করার দরকার নেই। ইএসসি থেকে এই শেষের পিনটাতে কিন্তু নো কানেকশন, অর্থাৎ এটার কোনো কানেকশনই নাই। এই যে এখানে যেটা শেষেরটার আগেরটা যেটা বাঁচলো আমরা সেখানে জাস্ট লাগিয়ে দিচ্ছি, যেন তারটা কোথাও দৌড়ে না বেড়ায়। আমরা এত সুন্দরভাবে স্লট লাগালাম। এবার আমরা কন্টিনিউটি টেস্ট করে দেখব যে 2 বোর্ডে ঠিক আছে কিনা। এটা খুবই সাবধানে আমাদেরকে ক্রস একটা আরেকবার চেক দিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো আসলে 2 বোর্ডের কানেকশনটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। অর্থাৎ ইএসসির গ্রাউন্ড এবং আমাদের ফ্লাইট কন্ট্রোলের গ্রাউন্ড, ইএসসির 1, ফ্লাইট কন্ট্রোলের 1, ইএসসির পজিটিভ, ফ্লাইট কন্ট্রোলের পজিটিভ, এভাবে আমরা ক্রস চেক করার চেষ্টা করবো এইভাবে। এখানে দেখেন আমাদের এটা হচ্ছে ফ্লাইট কন্ট্রোলার, এই যে এই ছবিটা এটা ফ্লাইট কন্ট্রোলারের, তাহলে এই যে এখানে এটা নেগেটিভ মানে এটাও নেগেটিভ, এই যে এইখানে। তো এইভাবে আমরা ক্রস চেক দিব। এখন আমরা এই যে আমাদের যে ডায়াগ্রাম আছে এখানে ফ্লাইট কন্ট্রোলারটা জাস্ট আমরা উল্টিয়ে রেখেছি, হ্যাঁ, এটা দেখে আমরা ক্রস চেক করে নেব মাল্টিমিটার দিয়ে। তো মাল্টিমিটার দিয়ে আমরা সুন্দরভাবে ক্রস চেক দিয়ে নিচ্ছি। এটা আমাদের এই ডায়াগ্রামটা কিন্তু আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সাথে দেওয়াই থাকে। তো এটার সাথে আমরা জাস্ট ক্রস চেক দিয়ে নিব যে এই ফ্লাইট কন্ট্রোলারের ছবি, এটা এখানে একটু উল্টিয়ে রাখা আছে, তো এটার গ্রাউন্ড আর এটার গ্রাউন্ড এক আছে কিনা, এটা আমরা এভাবে আমরা মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি টেস্ট করব। এটা আরেকবার চেক করে নেব আর কি। আচ্ছা, এটা গ্রাউন্ড প্রথমটা, তারপরে পজিটিভ, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, একটা গ্যাপ দিয়ে সি। যে গ্যাপটা দেখালাম সেই গ্যাপটা মানে আরেকবার দেখানোর চেষ্টা করি যে এটার সাথে কোনো কানেকশন নাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আরএক্স পিন, ডায়াগ্রামে দেখতে পাবেন খুব সুন্দরভাবে। এই যে দেখেন আমাদের 4-in-1 এসিতে এখানে মার্ক করা আছে, এটা 1 নম্বর মোটরের জন্য। এই যে 3টা টার্মিনাল, এই 3টা টার্মিনাল 2 নম্বর মোটরের জন্য, এটা 3 নম্বর, এটা 4 নম্বরের জন্য। আমরা ঠিক একইভাবে ড্রোনের ক্ষেত্রে এটা 1 নম্বর মোটর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এইভাবে বসিয়ে দিয়ে আমরা সিরিয়ালে আয়রন করে ফেলবো। এখন আমরা প্রথমে আমাদের এই 4-in-1 এসিটা আমাদের ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। এটা ধীরে ধীরে আমরা এটা অ্যাডজাস্ট করে ফেলবো। এখন আমরা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে আয়রন করে ফেলবো প্রত্যেকটা মোটর সিরিয়ালে। এখন আমরা এই আমাদের ক্যাপাসিটারটা এই যে পাওয়ার যেখান থেকে দিব পজিটিভে ক্যাপাসিটারের পজিটিভ লাগাবো, নেগেটিভে ক্যাপাসিটারের নেগেটিভ লাগাবো। এই ক্যাপাসিটারে যে সাদা মার্ক করা আছে এটা নেগেটিভ, যে পাশে কালো মার্ক করা আছে এ পাশে পজিটিভ। এখানে আমরা প্রথমে আমাদের হিট টিউব লাগিয়ে নিচ্ছি যেন ড্রোনটা ক্র্যাশ করলেও ক্যাপাসিটারটার কারণে শর্ট না হয়ে যায়। ক্যাপাসিটারটা অবশ্যই লাগাতে হবে। আমরা আমাদের ড্রোনটিকে পাওয়ার দেওয়ার জন্য XT60 কানেক্টর ব্যবহার করব। এই যে XT60 কানেক্টরে ভুল কানেকশন দেওয়া যাবে না। এখানে যদি আমি একটু ভালো করে লক্ষ্য করি দেওয়া আছে এটা পজিটিভ,
এটা নেগেটিভ। পজিটিভে লাল তার লাগাবো, নেগেটিভে কালো তার লাগাবো এবং আমাদের 4-in-1 এসির সাথে সংযোগ করে দেব। আয়রন করার সময় মনে রাখবেন, এর নিচের পার্টটা যদি লাগিয়ে রেখে আয়রন করার চেষ্টা করেন তাহলে এটা আনব্যালেন্স হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। এবার আমরা নিচের পার্টটা সুন্দরভাবে লাগিয়ে দিব। এখন আমি উপরের অংশটা খুলে ফেলব। এখন আমরা আমাদের ইএসসিতে পাওয়ার দেওয়ার জন্য আমাদের এই কানেক্টরটা ইএসসির পজিটিভ এবং নেগেটিভ অংশে লাগিয়ে দেব। আমরা আমাদের কানেক্টরটা লাগিয়ে ফেলেছি। আমরা প্রথমে 3 নম্বর মোটর কানেকশন করলাম, এবার আমরা 4 নম্বর মোটরটা কানেকশন করব, তারপরে 1 নম্বর, তারপরে 2 নম্বর। আমরা যদি দেখি কোনো মোটর আমাদের উল্টা দিকে ঘুরছে, সেক্ষেত্রে আমরা যে কোনো 2টা তার এক্সচেঞ্জ করে দেব। এখন আমরা আমাদের প্রথম মোটরের যে কানেকশনটা, এটা ইএসসির সাথে লাগাবো। এবার আমরা আমাদের যে 2 নম্বর মোটর আছে এটার সঙ্গে আমাদের ইএসসি কানেক্ট করে দেব। আমাদের 4টা মোটর কানেকশন করা কমপ্লিট। এখন আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সাথে এই রাবারগুলো অ্যাটাচ করে দেব। এখন আমাদের ড্রোনের অ্যারোটা সামনের দিকে রেখে আমরা খুব সুন্দরভাবে আমাদের এই ফ্রেমের সঙ্গে অ্যাটাচ করে দেব। এখন আমরা আমাদের ড্রোনে বাজার লাগাবো।
বাজারের কাজ হচ্ছে সাউন্ড তৈরি করা। আমরা কেন লাগাবো? ধরেন আমাদের এই জিপিএস ড্রোনটা স্যাটেলাইটের সাথে কানেক্ট হচ্ছে কিনা, বিপ দিয়ে আওয়াজ করবে। তারপরে ব্যাটারি লো হচ্ছে কিনা, বা কোনো জায়গাতে যদি লস হয় বা হারিয়ে যায়, সেক্ষেত্রে একটা সিগন্যাল দিলে আমরা বুঝতে পারবো এটা কোথায় আছে, অনবরত বাজতে থাকবে। এরকম রিলেটেড অনেক কাজ করার জন্য আপনাকে বাজার অবশ্যই লাগাতে হবে। এখন আপনারা জানেন বাজারের দুইটা প্রান্ত থাকে, যে এখানে লেখা আছে একটা পজিটিভ, দেখেন একটু খেয়াল করে দেখেন, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। আমরা কোথায় লাগাবো দেখেন, আমাদের কাছে এই ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন। এই যে আমাদের টাইপ সি আমরা ডানে রাখলাম, টাইপ সি ডানে রাখলাম। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে বাজার প্লাস বাজার মাইনাস লেখা আছে না, আমরা প্লাসের সাথে বাজারের প্লাস লাগাবো, মাইনাসের সাথে বাজারের মাইনাস লাগাবো, তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো সিগন্যালটা ব্যবহার করতে পারবো। এখানে দেখুন, খেয়াল করে দেখুন, এই যে এই প্রথম পিনটা হচ্ছে বাজারের পজিটিভ আর দ্বিতীয় পিনটা হচ্ছে বাজারের নেগেটিভ। এখন আমরা সোল্ডারিং আয়রন দিয়ে কানেক্ট করে ফেলবো। আমরা আমাদের এই ড্রোনটি কন্ট্রোল করার জন্য FS-i6X ট্রান্সমিটার ব্যবহার করব, সাথে রিসিভার হিসেবে ব্যবহার করব FS-IA-10B রিসিভার। আমাদের এই রিসিভারে আইবাস সাপোর্ট করে, অর্থাৎ এই যে আমাদের আইবাস সাপোর্ট করে। এই পিনটা হচ্ছে আমাদের আইবাসের সিগন্যাল পিন, হ্যাঁ, মানে এই সেকশনটা উপরেরটা। তো এটা আমি পরে বলছি। তো এটার জন্য আমাকে একটু ডায়াগ্রামটা দেখাতে হবে। টাইপ সি ডানে রাখলাম, টাইপ সি ডানে রেখে এই যে আমরা এইভাবে রেখেছি। এখন একটু খেয়াল করে দেখেন, যে এটা একটু খেয়াল করে দেখেন, যে টাইপ সি ডানে রাখলাম। তো এখানে দেখেন আমাদের দেওয়া আছে এস বাস। এই এস বাস হচ্ছে রিসিভারের সিগন্যাল পিনে লাগাবো, আর 5 ভোল্ট, এখান থেকে 5 ভোল্ট রিসিভারে 5 ভোল্ট দিব, এবং গ্রাউন্ড থেকে গ্রাউন্ড দিব, অর্থাৎ এটা ধরে নিন একটা রিসিভার। তাহলে কি দেখেন, প্রথমটা আমাদের এস বাসের সিগন্যাল পিন, তারপর পিপিএম, এটা ফাঁকা, পিপিএম আমরা ইউজ করব না, তারপর 5 ভোল্ট মানে পজিটিভ, তারপর গ্রাউন্ড। আমি যদি একটু ফ্লাইট কন্ট্রোলারে দেখানোর চেষ্টা করি, একটু খেয়াল করে দেখেন, এই যে আমাদের প্রথমটা আমাদের ডায়াগ্রাম অনুসারে, একটু ডায়াগ্রামটা খেয়াল করে দেখেন। প্রথমটা আমি কি বললাম, এস বাস, অর্থাৎ এই যে আমাদের প্রথমটা হচ্ছে এস বাস, তারপরে ফাঁকা, এটা পিপিএম, এটা ইউজ করব না, তারপর 5 ভোল্ট, তারপর গ্রাউন্ড। তাহলে আমরা কিভাবে কানেকশন করতে পারি, এই যে এরকম আমরা জাম্পার কেবল ব্যবহার করতে পারি, যেটা আমি সার্ভো থেকে কেটে নিয়েছি, সার্ভোর সাথে থাকে। তো এটা আমরা রিসিভারের সাথে কানেক্ট করব। আপনারা চাইলে এসির থেকেও কেটে নিতে পারেন, অথবা আপনারা চাইলে জাম্পার ওয়্যারও ব্যবহার করতে পারেন। আর এই জাম্পার ওয়্যারটা একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে 3টা কালার আছে, যেটা হচ্ছে ব্রাউন, এটা নেগেটিভ, যেটা লাল, এটা 5 ভোল্ট পজিটিভ, আর কমলাটা আমাদের সিগন্যাল পিন। আমরা এখন দেখে শুনে কানেকশনটা করে ফেলব। আমরা আমাদের প্রথমে এস বাসের সিগন্যাল পিনটা কানেক্ট করছি। আমরা এখন পিপিএমটা বাদ রেখে 5 ভোল্ট কানেক্ট করে দিচ্ছি। তারপরে আমরা কানেক্ট করে দিচ্ছি গ্রাউন্ড। আমাদের রিসিভারের কানেকশন কমপ্লিট। আমি এখন একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, প্রথমে কমলা কালার পিন, এটা সিগন্যাল, তারপরে পিপিএম, এটা বাদ, তারপরে লাল কালারটা 5 ভোল্ট, ব্রাউন কালারটা গ্রাউন্ড কানেকশন করে দিয়েছি। এই যে আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সাথে এই রিসিভারের পিনটা লাগাবো। কিভাবে লাগাবো, এই যে আমাদের এখানে একটু খেয়াল করে দেখেন, উপরেরটা সিগন্যাল, মনে রাখবেন আমাদের এটার আইবাসের উপরেরটা সিগন্যাল, এই আইবাসটাই আমরা এস বাসের সাথে লাগাচ্ছি। এইভাবে সুন্দরভাবে কানেক্ট করে দেব। আমাদের এটার কানেকশন কমপ্লিট। এটা আমাদের প্রয়োজন মতো সেট আপ করবো, অর্থাৎ কোন জায়গাতে রাখলে ভালো হয় সেটা আমরা সামনে দেখব। কত ছোট একটা জিপিএস, এটা শুধু জিপিএস না, এটা জিপিএস এবং কম্পাস দুটাই এর মধ্যে ইনবিল্ড আছে। আচ্ছা, এখানে আমার বেশ কিছু পোর্ট দেওয়া আছে, টিএক্স, আরএক্স, গ্রাউন্ড, 5 ভোল্ট, এসসিএল, এসডিএ। এখন কোন পিনের কি কাজ সেটা আমরা একটু জানার চেষ্টা করি। জিপিএসকে প্রথমে কি দিতে হবে, আমাকে পাওয়ার দিতে হবে। তাহলে গ্রাউন্ড এবং 5 ভোল্টে আমরা পাওয়ার দেবো, গ্রাউন্ডে নেগেটিভ, 5 ভোল্টে পজিটিভ, এই পাওয়ার পেয়ে গেল। এখন আরএক্স এবং টিএক্স হচ্ছে জিপিএস এর জন্য, অর্থাৎ এর মধ্যে যে জিপিএসটা আছে সেটাতে যে ডাটাটা ট্রান্সফার করবে আরএক্স এবং টিএক্স এর মাধ্যমে। তাহলে জিপিএস এর আরএক্স লাগাবো ফ্লাইট কন্ট্রোলারের টিএক্সে, আর জিপিএস এর টিএক্স লাগাবো
ফ্লাইট কন্ট্রোলারের আরএক্সে, অর্থাৎ একজনের আরএক্স আরেকজনের হবে টিএক্স। একজন ডাটা পাঠাবে আর একজন রিসিভ করবে। তো যে ডাটা পাঠায় সে হচ্ছে ট্রান্সমিটার, যে রিসিভ করবে সে হচ্ছে আরএক্স বা রিসিভার। তো এ ডাটা নেয় এবং দেয়, সেজন্য দুইটা পিন, একটা টিএক্স একটা আরএক্স। ফ্লাইট কন্ট্রোলার সেম। আর এসডি আর এসসিএল সবসময় মনে রাখবেন, এসডিএ এসসিএল কানেকশনটা সবসময় এসডি এর সাথে এসডিএ কানেক্ট করতে হবে, এসসিএল এর সাথে এসসিএল কানেক্ট করতে হবে। এটা হচ্ছে কম্পাসের জন্য। আচ্ছা, এবার আমরা আমাদের জিপিএসটা একটু ডানে রাখার চেষ্টা করি। আমরা এখন ডায়াগ্রামে একটু বোঝার চেষ্টা করি। এই যে আমাদের টাইপ সি পোর্টটা আছে, এটা ডানে রাখলাম, ডানে। এখন ডানে রাখার পর এখানে দেখেন আমাদের এখানে জিপিএস এর একটা সিম্বল দেওয়া আছে। অরিজিনালি যে জিপিএসটা থাকে না, সেটাতে শুধু 5 ভোল্ট গ্রাউন্ড আরএক্স টিএক্স থাকে। তো এটাতে কোনো এসডিএসএল কেন দেওয়া নাই? এই ডায়াগ্রামে এই কারণে দেওয়া নাই, কারণ এই জিপিএস এ কোনো কম্পাস নাই। তাহলে আমাকে কি করতে হবে, এই যে এটাও একটা জিপিএস ধরে নিতে হবে। জিপিএস ধরে নিয়ে যে গ্রাউন্ডের সাথে ফ্লাইট কন্ট্রোলারের গ্রাউন্ড, মানে জিপিএস এর গ্রাউন্ডের সাথে ফ্লাইট কন্ট্রোলারের গ্রাউন্ড। এখন জিপিএস এর টিএক্স কোথায় যাবে? ফ্লাইট কন্ট্রোলারের আরএক্স এ। দেখেন এই টিএক্স ফ্লাইট কন্ট্রোলারের আরএক্স 6 নাম্বার পোর্টের সাথে কানেক্ট হয়েছে। আবার জিপিএস এর আরএক্স, এটা দেখেন এটা সুন্দরভাবে এসে টিএক্স এর সাথে কানেক্ট হয়েছে ফ্লাইট কন্ট্রোলারে। আর 5 ভোল্ট দেখেন 5 ভোল্টের সাথে যেটা বললাম, আর গ্রাউন্ড দেখেন যে ফ্লাইট কন্ট্রোলারের গ্রাউন্ডের সাথে, মানে পাওয়ার তো এটা কঠিন কিছু না। আর আমার এই জিপিএস এর এক্সট্রা কি আছে? শুধুমাত্র কম্পাসটা এক্সট্রা আছে। তাহলে কম্পাসের যে এসডিএ পোর্ট, ফ্লাইট কন্ট্রোলার এসডি এর সাথে কানেক্ট করতে হবে, যেখানে দেখেন এসডি। কম্পাসের যে এসসিএল পোর্ট, এই ফ্লাইট কন্ট্রোলার এসসিএল এর সাথে কানেক্ট করতে হবে। আমার হাতে দেখেন জিপিএস আছে, এখানে আমাদের সিরিয়ালে লেখা আছে কোন পিন টিএক্স, কোনটা আরএক্স, কোনটা গ্রাউন্ড, 5 ভোল্ট এসএল এসডিএ। আমি সিরিয়ালে যদি এভাবে রাখি তারগুলা, যে প্রথম পিন এখান থেকে আমি হলুদ কালারটা দেখতে পাচ্ছি, হলুদ। তো আমার প্রথমটা কি? টিএক্স। তারপরটা আমাদের সাদা, সাদাটা হচ্ছে আমাদের আরএক্স। তারপরে আমাদের কালো, কালোটা হচ্ছে গ্রাউন্ড। তারপরে লাল 5 ভোল্ট। তারপরে এই সবুজ কালার এসডিএ। তারপরে আমাদের যে পিঙ্ক কালারটা আছে এটা হচ্ছে এসসিএল। আমরা দেখে শুনে কানেকশন করে ফেলবো। তার আগে আমাদেরকে মনে রাখতে হবে, জিপিএসটা যদি আমি এইভাবে রাখি, এইভাবে যদি রাখি, এই যে এইভাবে, একটু খেয়াল করে দেখেন, তার যেভাবে বের হয়েছে এইভাবে উল্টা করে রাখলাম এভাবে। তার মানে জিপিএসের সামনে এটা, পিছিয়ে এটা, ডানে এটা, বামে এটা। জিপিএস যদি আপনি ভুলে ওইভাবে লাগান, উল্টা করে লাগান, এই কিন্তু উল্টাপাল্টা কাজ করবে। সবসময় মনে রাখতে হবে যে জিপিএসের যে তারওয়ালা, আমার এই জিপিএসের ক্ষেত্রে যে তারটা যেই ডিরেকশনে বের হয়েছে সেটা হচ্ছে সামনের সাইড, অর্থাৎ এটাই আমার ড্রোনের সামনে। আর এটা হচ্ছে পিছে, এটা ডানে, এটা বামে। তাহলে আমি জিপিএসটা আমি এইভাবে কোথাও পজিশন করে লাগাবো। তো তার আগে আমরা এখন সুন্দরভাবে সোল্ডার করে দিই। এখন আমরা খুব সাবধানে দেখে শুনে কানেকশন করব। প্রথমে আমরা যে কাজটা করছি, জিপিএসের যে হলুদ তারটা আছে সেটা আমরা আরএক্স পিনের সাথে লাগাচ্ছি। এ কারণে লাগাচ্ছি কারণ জিপিএসের হলুদ পিন টিএক্স, সেটা আমরা ফ্লাইট কন্ট্রোলারের আরএক্স এর সাথে লাগিয়েছি। তারপর সাদাটা লাগালাম টিএক্স এর সাথে, কারণ জিপিএস এর সাদাটা হচ্ছে আমাদের আরএক্স পিন, আর ফ্লাইট কন্ট্রোলারের টিএক্স এর সাথে লাগানো হয়েছে। জিপিএস এর 5 ভোল্ট আমরা ফ্লাইট কন্ট্রোলারের 5 ভোল্ট পিনের সাথে লাগাচ্ছি। তারপরে জিপিএস এর যে গ্রাউন্ড পিনটা আছে ফ্লাইট কন্ট্রোলারের গ্রাউন্ডের সাথে লাগাচ্ছি। এখন আমরা জিপিএস এর যে সবুজ পিনটা আছে, অর্থাৎ এটা এসসিএল, আমরা ফ্লাইট কন্ট্রোলারের এসসিএল পিনের সাথে লাগাবো। জিপিএস এর যে এসডিএ পিনটা আছে ফ্লাইট কন্ট্রোলারের এসডিএ পিনের সাথে লাগিয়ে নেব। আমি একটু কাছ থেকে এবার দেখানোর চেষ্টা করি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমাদের এই যে জিপিএস, এটা একটু দেখে শুনে মিলালেই আপনি ভুল করবেন না। আমরা জিপিএসটা লাগানোর জন্য প্রথমে ডাবল সাইড টেপ কেটে নেব। জিপিএসটা আপনি অবশ্যই ভুল করে লাগাবেন না, আমরা যেভাবে লাগাচ্ছি সেভাবে লাগানোর চেষ্টা করবেন, কারণ তাহলে আপনার ফরওয়ার্ড বা রিভার্স ভুল যাবে না। কারণ জিপিএসের কারণে যদি নিয়ন্ত্রণ হারাই সেক্ষেত্রে ড্রোনটা আর ফিরে পাবেন না। দেখা যাচ্ছে জিপিএস ডানে সিগন্যাল দিচ্ছে, আপনার ড্রোন যাচ্ছে বামে, সেক্ষেত্রে কিন্তু আপনার জিপিএসটা আর ফিরে আসবে না। তো আমরা যেইভাবে লাগাচ্ছি সেভাবে লাগানোর চেষ্টা করবেন। আমরা টপ কোণ দেখে দিচ্ছি, একটু দেখবেন, যেটা আমরা উল্টিয়ে দিলাম, এটা আমরা উল্টিয়ে দিলাম, যে এরকম এইভাবে আমরা সুন্দর করে বসিয়ে দিব। একটু খেয়াল করে দেখেন
আমরা কিভাবে লাগালাম, এই যে আমাদের এটার ডান পাশ এটার মানে ড্রোনের ডান এটা, বাম এটা, সামনে এটা, পিছে এটা, আর তার বের হয়েছে এপার দিয়ে, আর টপ হচ্ছে উপরে, আমি উল্টিয়ে লাগাইনি। তো এইভাবে লাগাবেন। আমরা যে ভুলটা একবার করেছিলাম সেটা হচ্ছে আমরা জিপিএসটা উল্টাভাবে লাগিয়েছিলাম, তখন আমরা ড্রোনটা মানে নিয়ন্ত্রণ হারিয়ে গেছিলো আমাদের। তো আমরা আপনাদেরকে সব কিছু নিজেরা শিখে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, ওয়ান টেস্টেই করার চেষ্টা করছি। তবে আমরা এটা এই ভিডিওর মাঝখানে একবার আমরা ভুল করেছিলাম, সেটা আমরা আবার শ্যুট করে আমরা আবার সেটা সলভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আমাদের জিপিএসের সেফটির জন্য এখানে কেবল টাইজ মেরে দিব, তাহলে আমাদের জিপিএসটা যতই ক্র্যাশ করার মতো মুহূর্ত তৈরি হোক, জিপিএসটা বের হবে না। সেক্ষেত্রে আমরা আমাদের ড্রোনটা নিয়ন্ত্রণে আনতে পারবো। আমাদের সুন্দরভাবে আমরা লাগিয়ে দিলাম। আমাদের ড্রোনে পাওয়ার দেওয়ার আগে আমরা প্রথমে কন্টিনিউটি টেস্ট করে দেখব যে আমাদের ড্রোনে কোথাও শর্ট আছে কিনা। প্রথমে কন্টিনিউটি মোড রাখলাম। এখন আমাদের যে পাওয়ার জ্যাকটা আছে 60-60 কানেক্টর, সেটাতে আমরা ধরবো। একটা ছোটোখাটো বিপ দিয়ে সেটা আবার ছেড়ে দেবে। আমি আবার রিভার্স দেখব। এখানেও একটা ছোট বিপ দিয়ে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিল। অর্থাৎ যদি বিপ হতেই থাকতো বা বাজারটা যদি বাঁচতেই থাকতো তাহলে বুঝতে হতো শর্ট আছে। আমাদের শর্ট নাই। এখন আমরা আমাদের এই ড্রোনের ফার্মওয়্যার আপলোড করব। অনেকে বলে যে প্রোগ্রাম করতে হয়, আসলে এটাতে ফার্মওয়্যার দিতে হয়। আমরা যেরকম একটা ল্যাপটপ বা পিসি কেনার পরে উইন্ডোজ দিই অপারেটিং সিস্টেম হিসেবে ওই হার্ডওয়্যারটাকে চালানোর জন্য, সেরকম আমাদের এই ড্রোনগুলোকে ফার্মওয়্যার দিতে হয়। আমরা আমাদের পছন্দ মতো বা প্রয়োজনীয় ফার্মওয়্যার দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। কোন কোন ফিচার অন করব বা অফ করব সেগুলো আমরা যুক্তও করতে পারি বা রিমুভ করতে পারি, বা কোন পিন দিয়ে কী কাজ করাবো ইত্যাদি কিছু কাস্টমাইজ করা যায় আর কি। অনেকে এখন বলতে পারেন যে ফার্মওয়্যার যেহেতু পাওয়াই যায়, সেক্ষেত্রে আমাদের এগুলো তৈরি করে লাভ কি। আপনি দেখেন, আপনারা ল্যাপটপ যখন কিনবেন, ল্যাপটপের সাথে কিন্তু আপনার উইন্ডোজ পাবেন, অপারেটিং সিস্টেম। কিন্তু আমরা এই ল্যাপটপ দিয়ে কত কাজে লাগাতে পারি আমাদের নিজেদের। ওইরকম এই ড্রোনগুলোতে ফার্মওয়্যার দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো জিনিস অ্যাড করতে পারি, বা প্রয়োজন মতো আমরা এটাকে কাস্টমাইজ করে তৈরি করতে পারি। তখন আমাদের কোন জায়গাতে কাজে লাগাতে পারবো এটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আর যেহেতু আমরা এর আগে আমাদের মিস্টার আরডিনো ইউটিউব চ্যানেলে কখনো জিপিএস সহ ড্রোন দিইনি, আমি চিন্তা করে দেখলাম জিপিএস সহ ড্রোন তৈরি করা দেখানো দরকার, যেটা আপনারা অনেকেই আগে থেকে চেয়েছিলেন। তো এখন আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতে চাই সেটা দেখেন। আপনারা যখন ফ্লাইট কন্ট্রোলারগুলো কিনবেন, এর সাথে আপনার এরকম একটা ডায়াগ্রাম এবং এরকম কিছু ডিটেলস বা ডাটা দেওয়া থাকবে। এখন আমাদের যে মাম্বা ফ্লাইট কন্ট্রোলার, এটা কিন্তু আমাদের মাম্বা F405 MK2 V2, এটা ফ্লাইট কন্ট্রোলার। তো এটাতে মেন ফার্মওয়্যার হচ্ছে STM32F405 হচ্ছে মেন ফার্মওয়্যার। আর কনফিগ ফাইল যেটা হচ্ছে আমরা আপলোড করব Fury F4 OSD। এটা আমরা দেখেন একটা রেসিং ড্রোন বানাচ্ছি যেটা জিপিএস সাপোর্টেড, অনেক অ্যাডভান্স ট্রান্সমিটার এটাতে সাপোর্ট করে এই ফ্লাইট কন্ট্রোলারগুলোতে। তো আমরা নর্মাল একটা FSI 6X রিমোট কেন ব্যবহার করছি, আমার অত বাজেট নাই বর্তমান সময়, এটা একটা মেন কথা। দ্বিতীয় মেন কথা হচ্ছে যে অনেকেই আছে যারা কম বাজেটের মধ্যে এই রিমোটটা আগে কিনে ফেলেছে, এটা দিয়েও একটা রেসিং ড্রোন বানাতে চাই। তো তাদের কথা চিন্তা করে এটার সাথে এটা কিভাবে কানেক্ট করতে হবে বা কোন মোডে নিয়ে গিয়ে এটাকে যুক্ত করে আমাদেরকে কনফিগ করতে হবে, সব কিছু আমি ডিটেলস আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা এখন দেখা শুরু করি কিভাবে আমরা এই ফার্মওয়্যারটা আপলোড করব। তবে আমরা যেই ফার্মওয়্যারটা এই ড্রোনে আপলোড করব, এটা ল্যাপটপের সাথে কানেক্ট করে, তো এটা আমরা অনলাইনের মাধ্যমেও করতে পারি, অনলাইন কনফিগারেটরের মাধ্যমে, বা অফলাইন কনফিগারেটরের মাধ্যমেও করা যায়। তবে অফলাইনে যদি আপনারা করতে যান, সেক্ষেত্রে এর যে ফার্মওয়্যারটা আপনাকে আগে ডাউনলোড করে তারপর অফলাইনে আপলোড দিতে হবে। তো সেক্ষেত্রে যেহেতু আপনাকে ডাউনলোড করতে হবে, আপনার কাছে অনলাইন কানেক্টেড থাকার কথা, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে করাটা আমরা বেস্ট মনে করি। কারণ এই যে ফ্লাইট কন্ট্রোলারগুলোর জন্য বিভিন্ন ফার্মওয়্যার সবসময় আপডেট হতে থাকে। অর্থাৎ এই ফ্লাইট কন্ট্রোলার, তারপরে বিভিন্ন এই যে যন্ত্রপাতিগুলো যারা তৈরি করে, ম্যানুফ্যাকচার করে, তারা প্রতিনিয়ত এই ফার্মওয়্যারগুলো আপডেট করার চেষ্টা করে। তো আপডেট ফার্মওয়্যারগুলো দিয়ে আমরা আরও স্টেবলভাবে ড্রোন তৈরি করতে পারবো। তো যাই হোক, অত জটিলতা তৈরি না করে চলুন আমরা দেখার চেষ্টা করি স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা এতে ফার্মওয়্যারটা আপলোড করব, এবং আমরা স্টেপ বাই স্টেপ আমার যেই ফাংশনগুলো প্রয়োজন সেটা অ্যাড করব। এখন আমরা
আমাদের যে ইউএসবি কেবলটা আছে এটা ল্যাপটপের সাথে কানেক্ট করে দিব। আমাদের এই ড্রোনের ফ্লাইট কন্ট্রোলারের সাথে ইউএসবি কেবলটা এইভাবে কানেক্ট করে দিব। এখানে বেশ কয়েকটা এলইডি আছে, অর্থাৎ জাইরোস্কোপ, এমসিইউ, 9 ভোল্ট, তারপরে 5 ভোল্ট, 3.3 ভোল্ট, ভিসিসি, অর্থাৎ বিভিন্ন এলইডি বিভিন্ন কাজের নির্দেশ করে। তো এখন দেখেন জাস্ট 3টা এলইডি জ্বলছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে হলুদ, আর একটা হচ্ছে নীল কালার, এটা হচ্ছে ব্লিঙ্ক করছে। এখন আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এই কারণ আমরা অনলাইনের মাধ্যমে আমাদের ফার্মওয়্যারটা আপলোড করতে চাচ্ছি। আমরা এখানে লিখব বেটা ফ্লাইট কনফিগারেটর, এই যে চলে আসছে, বেটা ফ্লাইট কনফিগারেটরে চাপ দিলাম, এটাতে চাপ দিলাম। এই যে দেখেন, এই যে এখানে একটা অপশান পাবেন অটো কানেক্ট, আপনারা চাইলে এটা অটো কানেক্ট অন রাখতে পারেন। এখন আমরা যেটা করব, সরাসরি আপডেট ফার্মওয়্যারে চলে যাব। এখানে আপডেট ফার্মওয়্যারে গিয়ে আমরা ডিটেক্টে চাপতে পারি, তাহলে আমাদের বোর্ডটা ডিটেক্ট করবে। কিন্তু আমাদের বোর্ডটা যদি ভুল থাকে, মানে কোনো ভুল ফার্মওয়্যার আপলোড করা থাকে, ধরেন আমি অলরেডি একটা ভুল ফার্মওয়্যার আগে থেকে আপলোড করেছি, তাহলে ওটাই কিন্তু ডিটেক্ট করবে। সেক্ষেত্রে আপনারা খেয়াল করে দেখবেন যে এর যে আপনার কাছে যে কাগজটা আছে, এখানে লেখা আছে যে কনফিগ ফাইল হচ্ছে ফিউরি F4 OSD, এই ফার্মওয়্যারটা আপনারা দিবেন। তাহলে আপনারা কি করতে পারেন, সেক্ষেত্রে ধরেন আমি ডিলিট করলাম, হ্যাঁ, ডিলিট করলে দেখেন এটা আসছে। এখন আমি চাইলেও কিন্তু এটা আপলোড করতে পারবো না। কেন আপলোড করতে পারবো না? এটা এখনো বুট অপশানে যায়নি। তাহলে বুট অপশানে যাওয়ানোর জন্য কি করতে হবে, আমাকে ইউএসবি কেবলটা এটা খুলতে হবে। যে খুললাম, দেখেন আমি এই বুট বাটন, এখানে একটা বুট বাটন আছে, এটা চেপে ধরলাম, চেপে ধরে আমাদের ইউএসবিটা কানেক্ট করার চেষ্টা করবো, যে কানেক্ট করব। এই যে দেখেন বুট লোডার হিসাবে এটা নিয়ে নিয়েছে। এখন আমি যেটা করব, ওই যে দেখেন একটু খেয়াল করে দেখেন, চুজ বোর্ডে যাব। এখানে ডিটেক্টে চাপলে আসবে না, কারণ এটা হচ্ছে বুট অপশানে চলে গেছে। এখানে হচ্ছে আমাদের লাল কালার এলইডি, নীল কালার এলইডি এবং হলুদ কালার এলইডি হালকাভাবে জ্বলে থাকবে, তার মানে সে বুট অপশানে চলে গেছে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, চুজ বোর্ড। তাহলে আমরা আমাদের এটাতে যেটা দেখলাম, এখানে আমাদের লেখা আছে দেখেন ফিউরি F4 OSD, এটা লিখে সার্চ করব, FUR, এই যে চলে আসছে OSD এটা। এখন ভার্সন কোনটা, এই সব থেকে লেটেস্ট ভার্সনটাই আমি দিচ্ছি, 1 ফেব্রুয়ারি 2026। আপনি যখন করবেন তখন আরও আপডেট ভার্সন থাকতে পারে। এখানে একটু খেয়াল করে দেখেন, এই পাশে আমরা এই ফ্লাইট কন্ট্রোলারের সাথে যে রিসিভারটা ব্যবহার করছি, এই রিসিভারটা আমাদের আইবাস সাপোর্ট করে। সেক্ষেত্রে আমরা এই রেডিও প্রোটোকল এটা আমরা আইবাস করে দেব। আইবাস করে দিলাম, ওএসডি ননই থাকবে, যেহেতু আমরা কোনো ভিডিওর কাজ করব না এখন আপাতত, টেলিমেট্রি ননই থাকবে। আর মোটর প্রোটোকলটা ডিশর্ট থাকবে, কারণ আমরা যে ইএসসিটা ব্যবহার করছি সেটা হচ্ছে বেল হেলির ডিশর্ট সাপোর্ট। তো এটা যা আছে তাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন লোড ফার্মার অনলাইন, এটাতে আমরা চাপ দেব, কন্টিনিউ উইদাউট ওএসডি প্রোটোকলে চাপ দেব। এটা এখন ডাউনলোড হবে। নেট যদি আপনার স্লো থাকে সেক্ষেত্রে একটু ধীরে হবে। এই যে আমাদের এটা হয়ে গেছে, দেখেন এই যে ফ্ল্যাশ ফার্মওয়্যারে চাপ দেব, এই যে দেখেন এভরিথিং ইরেজ করছে। প্রথমে ইরেজ করছে, তারপর এখন আমাদের ফার্মওয়্যারটা আপলোড করবে। এই যে এখন ফ্ল্যাশিং হচ্ছে। আমাদের এটা কমপ্লিট। এখন আমরা এটা কানেক্টে চাপ দেব। এটা হচ্ছে ক্লোজ, এটা বসে যে অ্যাক্সেলেরোমিটার ক্যালিব্রেশন করতে বসে। আমি এই যে এটা ড্রোনটা সমান জায়গাতে রেখে এখানে জাস্ট ক্যালিব্রেট অ্যাক্সেলেরোমিটারে চাপ দেব। এই যে এটা ক্যালিব্রেট হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি ড্রোনটা যখন নড়াবো, দেখেন এটাও কিন্তু নড়বে। আপনি যদি এইভাবে কায়েত করে এভাবে ক্যালিব্রেট করেন, এই যে ক্যালিব্রেট করেন, সেক্ষেত্রে এটা কিন্তু ক্যালিব্রেট হয়ে গেল। এখন আমি ড্রোনটা যদি সোজা করে রাখি, কিন্তু এখানে দেখাচ্ছে বাঁকা।
এটার কারণটা কি, আমি ওকে বুঝিয়ে দিলাম যে এটা সোজা, কিন্তু আমি যদি ওকে ভুল বোঝাই এ কিন্তু ভুলভাবে চলতে থাকবে। সেক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাকে ড্রোনটা যে সমান জায়গাতে আগে রাখতে হবে, রেখে এজ এ ক্যালিব্রেট অ্যাক্সেলেরোমিটারে এটা চাপ দিতে হবে, তাহলে ড্রোনটা এই যে সমান হয়ে গেল। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা কখনোই আপনাকে মিস করা যাবে না, যতটুকু সমান করা যায় আর কি ততটুকু সমান সারফেসে রেখে আপনি ক্যালিব্রেট করবেন। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনার ক্যালিব্রেট তখনই করবেন যখন আপনার এগুলো সবগুলো নাট টাইট করে ফেলবেন ফ্লাইট কন্ট্রোলারটা, অর্থাৎ আপনি যখন আবার নাটটা টাইট করতে যান ফ্লাইট কন্ট্রোলারটা কিন্তু একটু ব্যাকা হয়ে যাবে। তো সেক্ষেত্রে টাইট করার পরে আপনি ক্যালিব্রেট করবেন যাতে ড্রোনটা তার পজিশন বুঝতে পারে যে আমি সোজা আছি, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা সরাসরি পোর্টে যাব। এখন এটা অনেকের কাছে একটু জটিল মনে হবে, আমি জটিল রাখবো না, একটু আমার হাতে ডায়াগ্রামটা একটু খেয়াল করে দেখেন। এখানে বলে দিচ্ছে যে রিসিভারের জন্য UART1 এটা ডিফল্টে রিসিভার, এটা আমাকে অন করতে হবে। আর যে 6 নাম্বার UART, এখানে টেলিমেট্রি লেখা আছে কিন্তু আমরা এখানে জিপিএস লাগিয়েছি, তো এটা আমরা জিপিএস এর জন্য অন করবো আর কি। এখন একটু আমাদের ট্যাবটা একটু খেয়াল করে দেখেন, আমরা যেহেতু যে 1 নম্বরে আমরা রিসিভার কানেক্ট করেছি, তাই সিরিয়াল RX এর এই 1 নম্বর সোজা এই কলামটা আমরা এটা অন করে দেব, এটা অন করে দিলাম। আর আমরা যে জিপিএস লাগিয়েছি 6 নম্বরে, তো এই এখানে এসে সেন্সরের যে ইনপুটের যে কলামটা আছে এখানে ডিসেবলে গিয়ে আমরা জিপিএস চাপ দেব। সেভ অ্যান্ড রিবুট করার আগে আমরা আমাদের বড রেটটা দিয়ে দিব, কারণ আমাদের যে ফক্সার M10 জিপিএসটা ব্যবহার করছি এটা হচ্ছে 115200 বড রেটে কাজ করবে। এখন সেভ অ্যান্ড রিবুটে চাপ দেব, এটা এখন ধান সেভ হয়ে যাবে। এখন আপনার সঠিক হচ্ছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন, পোর্টে গেলাম, এখানে দেখেন যা যা করেছিলাম আমার তাই তাই নিয়ে নিয়েছে। এখন এখানে জিপিএস আসছে না কেন, আমরা আমাদের ড্রোনের সাথে ব্যাটারি কানেক্ট করিনি। ব্যাটারি কানেক্ট করা মাত্রই আমার এখানে জিপিএস এর সিগন্যালটা আসতে হবে। এখন আমরা আমাদের এই যে ব্যাটারিটা সুন্দরভাবে এটার সাথে কানেক্ট করে দেব। এই যে দেখেন আমাদের জিপিএস এর সিগন্যালটা চলে আসছে। এখন আপনার মনে একটা শান্তি ফিল হবে যে আমার জিপিএসটা এটার সাথে কানেক্ট হয়েছে। এখন আমি যদি ভুল কোনো কানেকশন করি সেক্ষেত্রে মানে ভুল কোনো কিছু অন করি সেক্ষেত্রে কিন্তু এটা পুরোটাই রিসেট নিয়ে নেবে। দেখা যাচ্ছে আমি এটা অন করলাম, দেখা যাচ্ছে এটা অন করলাম, এটা অন করলাম, এটা অন করলাম, আমি উল্টাপাল্টা অন করলাম, হ্যাঁ, সেভ অ্যান্ড রিভিউতে চাপ দিলাম, দেখেন এটা পুরোটাই রিসেট হয়ে যাবে। এখন আবার আমি পোর্টে গেলাম, দেখেন পোর্টে গেলাম সব রিসেট হয়ে গেছে। তাহলে আমি আরেকবার দেখে কি করব বললাম, আমরা হচ্ছে আমাদের রিসিভারটার জন্য আমরা যে সিরিয়াল RX রিসিভারের UART1 সোজা এটা সিরিয়াল RX এর এটা অন করে দিব। আর আমাদের এই যে UART6 এর জন্য সেন্সর কলামে এটা হচ্ছে আমরা জিপিএস করে দিব। আর এখানে আমরা বড রেট করে দিব হচ্ছে 115200 দিয়ে আমরা সেভ অ্যান্ড রিবুটে চাপ দিব। এখন আমরা আমাদের ব্যাটারিটা খুলে ফেলবো, সাইডে রাখলাম। এখন আমরা ব্যাটারিটা খুলে ফেলেছি, সেজন্য দেখেন জিপিএসটা চলে গেছে। এখন আমরা কনফিগারেশন ট্যাবে যাব, যাওয়ার পরে একটু খেয়াল করে দেখেন, একটু নিচের দিকে নামবো, আর্মিং অপশানে যাব। তো এখানে আমরা এটাকে শুধু 25কে 180 করে দেব। এটার কারণ হচ্ছে সে কত ডিগ্রি থাকা অবস্থায় আর্ম হবে। এখন দেখা যাচ্ছে আমরা এই ড্রোনটা এমন একটা জায়গাতে উড়াবো, সেই জায়গাতে রাখার জায়গাটা এরকম বাঁকা, আরও বাঁকা, তো সেক্ষেত্রে যদি কম ডিগ্রি থাকে সেক্ষেত্রে কিন্তু আর্মিং হবে না। আর এটা আরও এমার্জেন্সি কিছু সিচুয়েশানে পড়লে সেক্ষেত্রে 180 ডিগ্রিতে আর্ম করার প্রয়োজন হতে পারে, সেজন্য আমরা এটা 180 করে দেব। আর এই যে এখানে একটা অপশান পাবেন ডিশট বিকন কনফিগারেশন, এটাতে লেখা আছে দেখেন RX লস্ট বিপ হোয়েন TX ইজ টার্ন অফ অর সিগন্যাল লস্ট, অর্থাৎ এটা যদি আমরা অন রাখি, যখনই আমাদের যে রিসিভারের সাথে ট্রান্সমিটারের সিগন্যালটা যদি লস্ট হয় সেক্ষেত্রে আমাদের সে ড্রোনটা আওয়াজ করবে, এটা একটা। আর একটা হচ্ছে এই যে এটা বিপ হোয়েন অক্সিলারি চ্যানেল ইজ সেট ফর বিপ, অর্থাৎ আমি অক্সিলারি চ্যানেল দিয়ে যখন বিপ করাতে চাই, ধরেন সিগন্যালটা আছে ড্রোনের সাথে ট্রান্সমিটারে কানেক্ট আছে, কিন্তু আমি ড্রোনের রিমোট দিয়ে ম্যানুয়ালি সাউন্ড করাতে চাই যে কোথাও হারিয়ে গেল, এখন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সাউন্ড কিন্তু যে কোনো জায়গা থেকে শোনা যায় আর কি। তো সেক্ষেত্রে এই দুইটা অন থাকবে। তো বাদ বাকি আমরা তেমন কোনো কিছু পরিবর্তন করব না, এটা হচ্ছে যেটা অফই থাকবে, এটা হচ্ছে ইন লাইট ACC CL। তো বাদ বাকি যে এখানে যা আছে তাই রাখবো।
আর তেমন কিছু পরিবর্তন করার দরকার নাই। এখানে এখন বোর্ড অ্যালাইনমেন্ট হচ্ছে আপনি বোর্ডটা যদি ঘুরিয়ে লাগান সেক্ষেত্রে আপনি এখানে ঘুরিয়ে এখানে বলে দিতে পারবেন। দেখা যাচ্ছে আপনার আমাদের ড্রোনের সামনে এটা আমি একটু ঘুরিয়ে লাগালাম, সেক্ষেত্রে কত ডিগ্রি ঘোরাচ্ছে এখানে দিয়ে দিলে আমাদের এটা বুঝে যাবে আর কি। তো বাদ বাকি এখানে যা আছে তাই থাকবে। এখন সরাসরি সেভ অ্যান্ড রিবুটে চাপ দিব। এখন আমরা পাওয়ার অ্যান্ড ব্যাটারি অপশানে যাব। এখানে আপাতত আমি তেমন কোনো কিছু পরিবর্তন করব না, যার কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হলে আপনারা এগুলো পড়বেন, পরে যদি মনে হয় পরিবর্তন করা উচিত তখন পরিবর্তন করে নেবেন। এখন আপাতত আমার এই ডাটাতে আমার আর কোনো পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না, তো এখানে এটা যা আছে তাই থাকবে। এটা হচ্ছে সেভে চাপ দিব, সেভ হয়ে আছে আর কি। খেয়াল করে দেখুন আমাদের এখানে এলইডি হালকা করে জ্বলে আছে। আমি যদি আমাদের ট্রান্সমিটারটা অন করি, এই যে দেখেন আমাদের রিসিভার কানেক্ট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সরাসরি রিসেট করে দেখাবো। তার আগে এটা কানেক্ট থাকা অবস্থায় তো এটা ফ্যাক্টরি রিসেট মারা যাবে না। অনেকে নতুন রিমোট কিনে তৈরি করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে তো আপনাদেরকে প্রথমে নতুন অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আমি যে এখানে যাব, দিয়ে সরাসরি ফ্যাক্টরি রিসেট করে দিব। আচ্ছা, যে এখানে ফ্যাক্টরি রিসেটের অপশান পাবেন, এই যে ফ্যাক্টরি রিসেট, ওকে দিয়ে আবার হচ্ছে ওকে, ইয়েস, ফ্যাক্টরি রিসেট করে ফেললাম। এখন আর বাইন্ড হওয়ার কথা না। আমি এখন পাওয়ারটা দিয়ে দিই ইউএসবি দিয়ে। এই দেখেন আমি অন করলেও এটার সাথে এটা কানেক্ট হচ্ছে না, কারণ এটা এখন নতুন অবস্থায় আছে। এখন আমাকে কি করতে হবে, প্রথমে ইউএসবিটা ডিসকানেক্ট করতে হবে, করে আমাদের যে বাইন্ড প্লাগটা আছে এটা বাইন্ড প্লাগে লাগিয়ে দিতে হবে। এখন বাইন্ড প্লাগ কোনটা সেটা আপনাদের জানারই কথা। বাইন্ড প্লাগ এবং বাইন্ড পোর্ট এদের এখানে দেওয়া আছে শেষেরটা। যারা এনএস ড্রোন সিরিজ দেখেছেন তাদের কাছে এই বিষয়গুলো খুবই সহজ। এখন আমি যেটা করব, রিমোটের পাওয়ারটা বন্ধ করব। এখন আমি এইভাবে আগে পাওয়ারটা দিয়ে দিব ল্যাপটপ দিয়ে। এখানে দেখেন একটা এলইডি খুব দ্রুত ব্লিঙ্ক করতে থাকবে, তার মানে সে বাইন্ড মোডে গেছে, ব্লিঙ্ক করতে থাকবে। এখন আমি যেটা করবো যে সব স্টিক নিচের দিকে রেখে আর এগুলো উপরের দিকে রেখে সবগুলো আমি বাইন্ড বাটন চাপ দিয়ে ধরে থাকবো। চাপ দিয়ে এটা ধরে থেকে পাওয়ার বাটনটা অন করব, যে বাইন্ডিং দেখাবে এবং রিসিভারটা আমার কানেক্ট হয়ে গেল। এখন আমাদের রিসিভারটা আইবাসে আসে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা ওকে বাটন চেপে ধরবো, সিস্টেমে যাব, যাওয়ার পরে আমরা এখানে আরএক্স সেটআপে ওকে চেপে ঢুকে যাব। তারপরে আমরা নিচের দিকে আসব, আউটপুট মোড, ওকে চাপবো। দেখেন এখানে আমাদের আইবাস এটাতে টিকমার্ক দেওয়া থাকতে হবে, অর্থাৎ আমি এইভাবে বক্সটা এখানে নিয়ে আসতে পারি, দিয়ে এখানে আমরা এখানে পরিবর্তন করতে পারি। তাই আমরা এখানে আইবাসই থাকবে। আইবাস এখানে রেখে আমরা ক্যান্সেল বাটন চেপে ধরে রাখবো, তাহলে সেভ হয়ে থাকবে। তাহলে আমাদের এই স্টেপটা কমপ্লিট। এই যে আমাদের রিমোটটা এখন অন আছে। এখন আমরা দেখব যে আসলে আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সাথে রিসিভারের মাধ্যমে কমিউনিকেশন করছে কিনা। আমরা সরাসরি রিসিভার মোডে যাব। যাওয়ার পরে দেখেন এখানে রিসিভার নামে একটা অপশান আছে, এখানে সিরিয়াল ভাই ইউএআরটি এটাই থাকবে, যদি না থাকে চেঞ্জ করে নেবেন সিরিয়াল ভাই ইউএআরটি। তারপরে এখানে যে আমাদের রিসিভার মোড এটা আমরা আইবাসই রাখবো, অন্য কোনো কিছু থাকলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন, মানে আইবাসই রাখবেন। আর আমাদের নিচের এখানে চ্যানেল মাপ AETR 1 2 3 4 এটাই থাকবে। আর তেমন কিছু পরিবর্তন করার দরকার নাই, যেখানে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা সরাসরি সেভে চাপ দেব। সেভে চাপ দেওয়ার পর এখন আমরা দেখব যে আসলে আমাদের এখানে একটা অ্যানিমেশনের মাধ্যমে ড্রোনটা দেখানো আছে যে আসলে কাজ করছে কিনা চ্যানেল। এই যে দেখেন থ্রোটল, আমরা ড্রোনটা ডানে বামে করতে পারছি, যে আমাদের তার মানে এই চ্যানেলগুলো কাজ করছে। আপনি চাইলে এখানেও দেখতে পাবেন, এই দেখেন কোন চ্যানেলে কত সর্বনিম্ন সর্বোচ্চ লিমিট, ডান বাম, যে আপনি সবগুলো দেখতে পাবেন যে যে চ্যানেল অন আছে। এখন এই চ্যানেলগুলো অন নাই, এই চ্যানেলগুলো যেহেতু অন নাই আপনাকে অক্সিলারি চ্যানেলটা অন করতে হবে। তার জন্য আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের ডিফল্ট অবস্থায় এই FS-I6X ট্রান্সমিটারে 6টা চ্যানেল অন থাকে, সেটা আমরা ডিসপ্লের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। প্রথমে এই যে একটু দেখেন আমাদের এই যে এই চ্যানেলগুলো এটা 1 থেকে 6 পর্যন্ত আমাদের আছে, যে এটা আমাদের এই যে এগুলো আছে
এগুলো আমরা 10টা চ্যানেলই অন করার চেষ্টা করব। দিয়ে আমাদের এই যে অক্সিলারি চ্যানেল, এখন আমরা নিচের দিকে যেতে থাকব। এখানেও নাই, তার মানে সিস্টেম সেটআপে আছে। এটা নিচের দিকে আসবো, অক্সিলারি সুইচ নামে অপশান পাবো, ওকে চাপ দেবো। ওকে হচ্ছে না, কেন হচ্ছে না? আমাদের যে রিসিভারটা এটার সাথে কানেক্ট আছে, আমি এটা আমাদের ফ্লাইট কন্ট্রোলারের সাথে থেকে এটা ডিসকানেক্ট করে দেব। ডিসকানেক্ট করে দিয়ে আমরা সরাসরি এখানে ওকে চাপ দিব। দেখেন এখানে সবগুলো অন করে দেবো, SWA, তারপরে SWB, SWC, SWD, VRA অন আছে, VRB অন আছে, আর এখানে চ্যানেল 6 লেখা আছে। তার মানে এটা অন করলাম, এটা অন করলাম, এটা অন করলাম, এটা অন করলাম। এখানে আমরা 10টা চ্যানেলই অন রাখবো। ক্যান্সেল বাটন চেপে ধরে রাখবো, সেভ হয়ে গেল। এখন আমি সরাসরি যদি ডিসপ্লেতে যাই, এখানে দেখি এখনও হবে না, অক্সিলারি চ্যানেল সেট আপ করা হয়নি। যে অক্সিলারি চ্যানেল চলে আসছে কিন্তু সেট আপ করা হয়নি, তার জন্য আমাকে সরাসরি অক্সিলারি চ্যানেলে যেতে হবে। এখন এটা হচ্ছে আমাদের এই মানে এটা হচ্ছে আমাদের ওকে বাটন চেপে নিচের দিকে আসতে হবে। যেমন 7 নাম্বার কোনটা রাখতে চাই, তার মানে 7 নাম্বার এটা আমি SWA রাখতে চাই, SWA রাখলাম। 8 নাম্বার SWB, 9 নাম্বার SWC, 10 নাম্বার SWD। এবার ক্যান্সেল বাটন চেপে ধরে রাখবো। যে উপরে যে আমরা ডিসপ্লে রাখবো, ক্যান্সেল বাটন একবার চাপলে হবে না, চেপে ধরে রাখলে সেভ হয়। তাহলে দেখেন আমার এই যে এটা হচ্ছে আমার 3 নাম্বার চ্যানেল, এটা আমার 4 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 1 নাম্বার। এটা তো দেখতে হলে নিচে যেতে হবে, যে এটা খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আমাদের 7, এটা 8, তারপরে এটা দেখে এটা হচ্ছে 5, এটা 6, তার নিচের দিকে সবগুলো চ্যানেল কাজ করছে। এখন আপনারা যদি আবার পুনরায় আমাদের ফ্লাইট কন্ট্রোলারটা কানেক্ট করেন, যে আমি কানেক্ট করে দিলাম, দেখেন যে কানেক্টে চাপ দিলাম, যে কানেক্ট হয়ে গেছে। এখন রিসিভারে যাব, রিসিভারে যাওয়ার পরে এখন আপনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় করবেন, সেটা হচ্ছে আমি যে কেবলটা ডিসকানেক্ট করে দিলাম, বাইন্ড প্লাগটা আমি খুলে ফেলবো। বাইন্ড প্লাগটা লাগানো অবস্থায় যদি আবার আমরা পাওয়ার দিই, সেক্ষেত্রে কিন্তু বাইন্ড বাটন না চেপে এটা অন হবে না, মানে কানেক্ট হবে না। তো সেক্ষেত্রে যে আমি আবার পাওয়ারটা দিয়ে দিচ্ছি, আমাদের ল্যাপটপের পাওয়ার দিয়ে দিচ্ছি। এখন সেক্ষেত্রে আমি আবার যদি রিমোটটা অন করি, সেক্ষেত্রে আমাদের রিসিভারের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন দেখেন আমার অক্সিলারি স্টিকটা কাজ করছে কিনা সেটা আমি দেখানোর চেষ্টা করব। তার আগে আমি সরাসরি আমাদের রিসিভার অপশানে যাব। যাওয়ার পরে যেখানে দেখেন আমি সবগুলাতে টেস্ট করার চেষ্টা করব, যে এটা দেখেন এটাও কাজ করছে, এটাও কাজ করছে, এটাও কাজ করছে, এটাও কাজ করছে, যে এটাও কাজ করছে, এটাও কাজ করছে, মানে সবই কাজ করবে। হ্যাঁ, রিমোটের সাথে রিসিভার কানেক্ট হলে সে কাজ করবে, যদি কানেক্ট না হয় তাহলে কাজ করবে না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আমরা সরাসরি আমাদের মোড অপশানে যাব। যাওয়ার পরে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, হ্যাঁ, যে আমরা কোন সুইচে কি নিব। তো সেক্ষেত্রে আমরা আমাদের রিমোটটা দেখেন অন রাখবো, যে অন রাখলাম, কানেক্ট হয়ে গেছে। এখন একটু খেয়াল করে দেখুন যে আমাদের এই যে এখানে যে অ্যাড রেঞ্জ নামে একটা অপশান আছে, হ্যাঁ, আর্মের জন্য। অর্থাৎ অ্যাড রেঞ্জে যখন আমি চাপ দিব, কোন বাটনে আর্ম করতে চাই আমি, যে দেখা যাচ্ছে এই যে আমি এটাতে আর্ম করতে চাই, হ্যাঁ, এই যে এটা দেখেন নিয়ে নিল কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে দেখেন একটা জিনিস আছে, অর্থাৎ এটার স্টিকের একটা 2টা পজিশন, ডিজিটাল পজিশন, কিন্তু এটা কিন্তু অ্যানালগ না। এটা একটা, এটা একটা। নিচে নিচে কত আসছে, যে আমি যখন উপরে দিচ্ছি এটা 1000-এ চলে আসছে, আমি যখন এটা নিচের দিকে দিচ্ছি এটা 2000-এ আসছে। তাহলে আমি চাই যে এটা নিচের দিকে যখন আসবে তখন অন হবে, আর এই জিনিসটা, এই লেয়ারটা যে জায়গাতে থাকবে সেই জায়গাতে কিন্তু অন হবে। একটু খেয়াল করে দেখেন, এই লেয়ারটা আমরা এই জায়গাতে রাখলাম, হ্যাঁ, এই জায়গাতে রাখলাম, তার মানে এটা অন। আর এখানে রাখলে এটা অফ। এটা একটা গেল আর্ম। এখন অ্যাঙ্গেল, এখন এখানে একটা আছে হরিজন, একটা আছে অ্যাঙ্গেল, হ্যাঁ, 2 রকম আছে। আমরা এটা অ্যাড রেঞ্জে চাপ দিব, সেটা হচ্ছে অ্যাঙ্গেল মোডে আমরা চালাবো। অ্যাড রেঞ্জে চাপ দিলাম, আবার এই স্টিকটাই একটু খেয়াল করে দেখেন, এটাই। তো এটা অন হচ্ছে কোথায়,
এটা আমাদের অন হচ্ছে এই যে এটাতে, তার মানে যখনই আমরা আর্ম করব তখন অ্যাঙ্গেল মোডেও থাকবে এবং আর্মও হবে। এই যে দেখেন দুইটাতে দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা আরেকটা অপশানে যাব, সেটা হচ্ছে নিচের দিকে চলে যাব, সেটা হচ্ছে এই যে এটা জিপিএস রেস্কিউ যে একটা অপশান আছে, এটাতে আমাদের অ্যাড রেঞ্জ নামে অপশান আছে, এটাতেও চাপ দেবো। আবার আমাদের রিমোটটা, এবার আমরা জিপিএস রেস্কিউ করব এই হাতের ডান পাশে, তাহলে আমরা ভুলে এই বাটনটা চাপ দিব না। মানে আমি দেখা যাচ্ছে জিপিএস রেস্কিউ এই বাটনে দিতে গেলে ভুলে একটু চাপ দিতে গেলে এটাতে যদি একটু চাপ পড়ে সে কিন্তু ড্রোনটা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এটাতে করব। এই যে এটাতে অন করছি এটাতে, তাহলে সেক্ষেত্রে আমরা আবার যে দেখছি যে এটাতে অন হচ্ছে, তার মানে এটা আমরা এখানে রাখলাম, মানে এটা নিচের দিকে রাখলে এটা অন হবে, আর উপরের দিকে থাকলে এটা জিপিএস অফ থাকবে, এটা একটা। আর এবার হচ্ছে আমাদের বিপার, অর্থাৎ ড্রোনে সাউন্ড করাবো, একটা বিপার নামে একটা অপশান আছে যে অ্যাড রেঞ্জ। যে এখানে আমাদের এবার রিমোটের যে মিডিল পয়েন্টটা আছে, যে এটা মিডিল পয়েন্টে রাখবো, যে এটা আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা একটু দেখাই যে বিপারটা কতদূর যায়, এই যে মিডিল পয়েন্টে আছে। আচ্ছা, মিডিল পয়েন্টে রাখলেই আমাদের বিপ দিবে। হ্যাঁ, মিডিল পয়েন্টে আপনি চাইলে নিচের দিকেও রাখতে পারেন। আচ্ছা, আমি এটা মিডিল পয়েন্টে না রেখে নিচের দিকে করি একবারে, তাহলে তারা ঘোরাতে আমি যদি নিচের দিকে একবারে চাপ দিই তাহলে এটা বিপ দিতে থাকবে। তাহলে আমাদেরকে এই লেয়ারটা সরাসরি টেনে এনে এখানে সেট করে দিতে হবে। তাহলে আমি সবার উপরে যখন রাখবো তখন অফ, বা মিডিলে রাখলে অফ, আর নিচে রাখলে অন। এটা তো এটা যখন আমি করব তখন আমি আমি সেভ দিয়ে দিব। এখন সেভ যখন দিয়ে দিলাম তখন দেখেন এগুলো অন হচ্ছে কিনা আপনি এখানে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এখানে কালার হবে, যে এখানে কালার, আমি যখন আর্ম করব আর্মও হচ্ছে এবং এটাও অন হচ্ছে, এখানে দেখাচ্ছে এই যে এরকম। এখন আমি যখন নিচের দিকে একটু জিপিএস রেস্কিউয়ে যাব, যে জিপিএস রেস্কিউ আর বিপার হচ্ছে আমাদের এটা বিপার। এখন আমরা যেটা করব সরাসরি বিপার টেস্ট করব, সেজন্য আমরা আমাদের ড্রোনে পাওয়ার দিলাম ধরেন। হ্যাঁ, এখন আমরা যেটা করবো যে আমরা কি দিয়েছিলাম, বিপার সিগন্যাল এটাতে দিয়েছিলাম, তাই না? নিচে নামালে বিপ দিবে, এই যে দেখেন আওয়াজ করছে। তাহলে আমরা এই মোডটা যখনই ড্রোনটা দিয়ে দেবো কোথাও হারিয়ে গেলেও আমরা বুঝতে পারবো যে কোথায় আছে, এরকম। আর আমাদের জিপিএস মোড কোথায় ছিল? আচ্ছা, নিচের দিকে জিপিএস মোড হচ্ছে আমাদের এটা জিপিএস মোড। এখন আমরা আমাদের রিমোটটা বন্ধ করে দিব। একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি এবার জিপিএস মোডে যাবেন তখন যেন আপনার ফ্লাইট কন্ট্রোলারের সাথে এই ব্যাটারিটা কানেক্টেড থাকে। এই যে আমি ব্যাটারিটা কানেক্ট করে রেখেছি। এখন এখানে যেটা করবেন, যে প্রোটোকল সেটা সবসময় মানে ইউ ব্লক রাখবেন, অর্থাৎ আমরা যেটা ব্যবহার করছি সেটার জন্য ইউ ব্লক, আর ইউজ গ্যালিলিও এটাতে চাপ দিবেন। আর এখানে দেখেন সেট হোম পয়েন্ট আছে, এটা টিকমার্ক করবেন না, কারণ আপনি যে সেট হোম পয়েন্টে যদি টিকমার্ক করে রাখেন, ড্রোনটা যেই জায়গাতে যতবার আর্ম করবেন সেটাই তার হোম পয়েন্ট হিসেবে ধরে নেবে। এটা করার দরকার নাই, আপনি এটা টিকমার্ক করবেন না, সেটা আমরা আপনাদেরকে সামনেও বুঝিয়ে দিব। অর্থাৎ আমরা একবার যেখানে প্রথমবার ব্যাটারি কানেক্ট করব সেটা হচ্ছে তার হোম পয়েন্ট থাকবে। আর সেট হোম পয়েন্ট যদি টিকমার্ক করে দিই, যতবার সে আর্ম করবে ততবার সে জায়গা চেঞ্জ করবে, অর্থাৎ হোম পয়েন্টের জন্য। আর এই দিকে হচ্ছে আমাদের তেমন কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই। যে এখানে হচ্ছে আমাদের গ্রাউন্ড অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, গ্রাউন্ড অ্যাসিস্ট্যান্ট টাইপ, এটা আমরা অটো ডিটেক্ট রাখবো, অটো ডিটেক্ট। যেখানে হচ্ছে আমাদের জিপিএসের সিগন্যাল পাবে, যখন আপনি ফাঁকা জায়গাতে যাবেন তখন কিন্তু এই জিপিএস এখানে লক করবে আর কি। তো যাই হোক, ওটা সমস্যা নাই, এখানে জাস্ট অটো ডিটেক্ট রাখবেন, দিয়ে আপনি সরাসরি সেভ অ্যান্ড রিবুটে চাপ দিবেন। সেভ অ্যান্ড রিবুটে চাপ দিলাম, এটা সেভ হয়ে গেল। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশানে যাব, ফেল সেফ। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা এক ধাপ থেকে আসি, আমাদের এখানে দেখেন রোল, পিচ, ইউয়া সব কিছু অটোই থাকবে, শুধু থ্রোটলটা আমরা এটাতে সেট রাখবো। আমরা মোটামুটি 2300 কেভির মোটর ব্যবহার করছি, তো সেক্ষেত্রে আমাদের হভার থ্রোটল বের করতে হয়, ওটার জন্য ওএসডি বা আপনার এই ভিডিওর একটা সিস্টেম থাকা লাগে। যেহেতু না, আমি এখানে জাস্ট 1350 সেট করে রাখবো, 1350 এতটুকুই। এখন ওজনের সাথে সাথে কিন্তু সে একটা ভ্যালুটা চেঞ্জ হয়, অর্থাৎ ড্রোনটা তার ওয়েট নিয়ে
কোন সিগনালে সে স্টেবলভাবে ফ্লাই করতে থাকবে একই উচ্চতায়, এটার নাম হচ্ছে হাওভার থ্রোটল। তো যাই হোক আমরা এটা 1350 দিলাম। এরপরে আমরা AUX যেটা আছে কি করব, এরপরে দেখেন আমাদের AUX 3 আছে, এটা আমরা সরাসরি সেট করব, আর তেমন কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এখানে সব কিছু হয়ে গেছে। এবার আমরা এই যে এখানে আসবো স্টেজ 2তে আসবো। এখানে দেখেন পিরিয়ড অফ টাইম স্টেজ 1 ফেল সেফ আফটার সিগন্যাল লস, অর্থাৎ সিগন্যাল লস হওয়ার কতক্ষণ পরে সে এই মোডে যাবে আর কি, সেটা আমরা যত মিনিমাম করা যায় তত মিনিমাম করে দেবো, অর্থাৎ 1 সেকেন্ড। এবার আমরা নিচের দিকে আসব। এটা আমরা সরাসরি দেখেন এটা ড্রপ দেওয়া আছে ফেল সেফে, এটা আমরা ড্রপ না করে জিপিএস রেস্কিউয়ে চলে যাব। এখানে ইনিশিয়াল ক্লাইম, অর্থাৎ তার সিগন্যালটা লস হওয়ার পরে বা জিপিএস রেস্কিউ মোডে গেলে সে কত উচ্চতায় সর্বোচ্চ প্রথমে উঠবে, চোখ বন্ধ করে এই উচ্চতায় উঠে যাবে। তো এটা আমরা মোটামুটি দেখা যাচ্ছে যে 20 মিটার ধরেন 25 মিটার দিলাম আমাদের আশপাশের এরিয়া অনুযায়ী। আর এটা দেওয়ার পরে আর এখানে যে ম্যাক্সিমাম অ্যাটিটিউড দেওয়া আছে না, এটা আমরা ফিক্সড অ্যাটিটিউড দেবো। এটা আমরা ফিক্সড অ্যাটিটিউড দেওয়ার পরে যে রিটার্ন অ্যাটিটিউড মিটার, অর্থাৎ কোন উচ্চতায় সে আসবে ফিরে, সেটা আমরা মোটামুটি 30 দিয়ে দিলাম, 30 মিটার এটা। আর বাদ বাকি সব সেমই থাকবে, যেমন অ্যাসেন্ড রেট, তারপরে রিটার্ন গ্রাউন্ড স্পিড, এটা কত স্পিডে সে আসবে, এবং ম্যাক্সিমাম জিনিসই আপনি পড়লে বুঝতে পারবেন। এখানে যা আছে তাই থাকবে, এখানে আমি আর কোনো কিছু চেঞ্জ করব না। আচ্ছা, কোনো কিছু চেঞ্জ করবো না। এবং স্যাটেলাইট কয়টাতে লক হবে, অর্থাৎ 8টা স্যাটেলাইটে লক হবে। আর এটা হচ্ছে অ্যালাউ আর্মিং উইদাউট মানে স্যাটেলাইট লক, অর্থাৎ স্যাটেলাইট 8টা যদি না পায় সেক্ষেত্রে আপনি আর্ম করতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি টিকমার্ক দেন সেক্ষেত্রে আপনার স্যাটেলাইটের সাথে কানেকশন না হয়েও আর্ম হবে, এটা আপনি কখনোই টিকমার্ক দিবেন না। তাহলে আপনার ড্রোনটা সেফ থাকবে, যে আপনার স্যাটেলাইটের সাথে লক হওয়ার পরে আপনি যদি চালু করেন সেক্ষেত্রে আপনার ড্রোনটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে এবং ফিরে আসবে। এখন আপনারা সরাসরি সেভ অ্যান্ড রিবুটে চাপ দিবেন। এই তো আমাদের সেভ হয়ে গেছে। এখানে আমরা আপনাকে আরেকটা অপশন দেখাবো, ফেল সেভে চলে গেলাম। এখানে দেখেন এখানে একটা অপশন আছে মিনিমাম ডিস্টেন্স টু হোম, অর্থাৎ জিপিএসটা রেস্কিউ মোডে কত মিটার দূরত্ব গিয়ে সে অ্যাক্টিভ হতে পারবে সর্বনিম্ন। আপনি এখানে দেখা যাচ্ছে কমিয়ে দিবেন, সর্বনিম্ন আমি করে দিলাম 10 মিটার, অর্থাৎ 10 মিটার রেঞ্জের বাইরে গেলে সে জিপিএসটা অ্যাক্টিভ হবে। অর্থাৎ আপনার 10 মিটারের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সে জিপিএস অ্যাক্টিভ হবে না, মানে রিটার্ন টু হোমে অ্যাক্টিভ হবে না, ঠিক আছে, যে ফিরে আসবে। 10 মিটারের থেকে একটু দূরে যেখান থেকে সে আর্ম হয়েছিল, মানে প্রথমবার আপনি ব্যাটারিটা কানেক্ট করেছিলেন, সেখান থেকে মোটামুটি 10 মিটারের বাইরে গেলে তারপরে সে রেস্কিউ মোডে যাবে আর কি। এটা আমি 10 করে দিলাম, সেভ অ্যান্ড রিভিউতে চাপ দিলাম, আমার সেভ হয়ে গেল। এখন আমরা আমাদের মোটর ট্যাবে যাব, মোটরসে গেলাম। এখানে দেখেন আমাদের এটা কোয়াড-এক্স থাকবে, যেহেতু আমরা এক্স লেআউটের এই ড্রোনটা, এটা কোয়াড-এক্স থাকতে হবে। তারপরে আমরা সরাসরি মোটর রিঅর্ডার মোটরসে চাপ দেব। এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক বলছে, মানে প্রোপেলার থাকলে আপনাকে খুলে ফেলতে বলছে, না সেটা আপনার কোথাও কেটে যেতে পারে বা আপনার নষ্ট হয়ে যেতে পারে কোথাও বেঁধে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রথমে প্রোপেলারটা খুলে রাখতে হবে, আমরা খুলে রেখেছি। তারপরে স্টার্টে চাপ দেব। এখন দেখেন মোটর ঘুরছে, একটু খেয়াল করে দেখেন, এটা এখন দেখা যায় কোন মোটর ঘুরছে, যে মোটর ঘুরছে ড্রোনটার অ্যারোটা সামনের দিকে থাকবে, অর্থাৎ এই ড্রোনটা সামনে এটা, পিছিয়ে এটা, ডানে এটা, বামে এটা, কোনটা ঘুরছে, যে আমার এই মোটরটা, এটা হচ্ছে আমাদের প্রথম মোটর। তার মানে আমরা আমাদের ড্রোনের এই যে এই মোটরটাতে আমি চাপ দেব, চাপ দিলাম, সে বুঝে গেল এটা 1 নম্বর মোটর। তারপরে এটা কি 2 নম্বর মোটর, এটা 2 নম্বর মোটরে চাপ দিলাম। তারপর এটা কি, এটা 3 নম্বর মোটর, যেটা 3 নম্বর মোটর চাপ দিলাম। এখানে অ্যারোতেও দেখাচ্ছে এটা সামনে, হ্যাঁ, এটা হচ্ছে 4 নম্বর মোটর, 4 নম্বর মোটর হয়ে গেল। সেভে চাপ দিলাম, এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটা বুঝে গেছে এখন কোনটা কোন মোটর। আবার আমরা সরাসরি মোটরে যাব, এবার ডিরেকশন দেখব। ডিরেকশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে মোটর ডিরেকশন। আবার বলছে আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক, প্রোপেলার খোলা আছে, আমি ওকেও জানিয়ে দিলাম। ইন্ডিভিজুয়ালি আমরা চেক করব, তাই আমরা ইন্ডিভিজুয়ালিতে চাপ দিচ্ছি। এই যে দেখেন, এই যে মোটরটা এখানে যখন 1 নাম্বার যতক্ষণ চেপে ধরবো ততক্ষণ ঘুরবে, কিন্তু আমি যদি চাপ দিই দেখেন এখানে আমি দেখতে পাবো কোন দিকে ঘুরবে। আমি এখন এখানে দেখিয়ে দিচ্ছি যে 1 নাম্বার মোটর এটা ক্লকওয়াইজ
ঘুরবে ঘড়ি কাঁটার দিকে। তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরছে কি দেখি, হ্যাঁ ঘড়ি কাঁটার দিকে ঘুরছে। আমি যদি এটা নর্মালে চাপ দিই, যে নর্মাল মোডে চাপ দিই, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, অর্থাৎ এই দিকে। আমি যদি আবার রিভার্সে চাপ দিই, তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, অর্থাৎ রিভার্সে রাখলাম, অর্থাৎ এটা ডিরেকশন চেঞ্জ করে রাখলাম। আমাদের বেল হেলি ইএসসিটা আমাদের মোটরের ডিরেকশনটা চেঞ্জ করতে পারে এইভাবে সফটওয়্যার দিয়ে। আর আপনি যদি অন্যান্য ইএসসি যদি সাপোর্ট না করে, সেক্ষেত্রে আপনি দুইটা তার এক্সচেঞ্জ করে দিতে পারতেন। এখন আমি 2 নম্বর মোটর দেখব। 2 নম্বর মোটর কোন দিকে বসছে, যে আমার এখানে অ্যারো দেওয়া আছে এই দিকে, অর্থাৎ এই দিকে। আমি চেপে রাখি আবার, যে সঠিক ডিরেকশনে ঘুরছে, অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ। 3 নম্বর মোটর আমার কোন দিকে ঘুরবে, যে এই দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে 3 নম্বর মোটর। 4 নম্বর মোটর এই যে ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। আপনি দরকার হলে এই অ্যারোটা ফলো করবেন। 1 নম্বর মোটর হচ্ছে আমাদের ক্লকওয়াইজ, আর 4 নম্বর মোটর ক্লকওয়াইজ, আর 3 নম্বর মোটর কাউন্টার ক্লকওয়াইজ, আর 2 নম্বর মোটর কাউন্টার ক্লকওয়াইজ। এটা আপনাকে ফলো রাখতে হবে। তাহলে 1 নম্বর মোটর এটা হচ্ছে 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর দিয়ে আপনি সরাসরি সেভে চাপ দিবেন, আচ্ছা ক্লোজে চাপ দিবেন আর কি, ক্লোজ। এটা হয়ে গেল। এখন আমরা সরাসরি যেটা করব, ইএসসি ক্যালিব্রেশন করব। তো ইএসসি ক্যালিব্রেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে পাওয়ারটা ডিসকানেক্ট করতে হবে। পাওয়ারটা ডিসকানেক্ট করলাম। এখন এই যে এখানে একটা অপশান পাবেন নিচে, আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক। এটা করে আমি সরাসরি যে মাস্টার নামে যেটা আছে, এটা মাস্টার দিয়ে কিন্তু সব একসাথে অন অফ করা যায়। সর্বোচ্চ পজিশনে নিয়ে চলে যাব, দিয়ে আবার ব্যাটারিটা কানেক্ট করব। এখানে একটা বিপ দিবে, দেওয়ার পরে আমি এটা নামিয়ে দেব, যে সে ক্যালিব্রেট হয়ে গেল, এরকম একটা সিগন্যাল দিল। এবার মাস্টার দিয়ে আমি বেশি উপরে তুলবো না, অল্প। ওই যে দেখেন সবগুলো ঘুরছে, সবগুলো একসাথে ঘুরছে। আমি কিন্তু এখান থেকে একটা একটা করে ইন্ডিভিজুয়ালি চেক করতে পারবো। যে আপনারা খুব দ্রুত করে উপরে উঠিয়ে দিবেন না, সেক্ষেত্রে আপনার ইএসসিটা বা মোটরের ক্ষতি হতে পারে, বা ফ্লাইট কন্ট্রোলারটাও নষ্ট হয়ে যেতে পারে। এটা অল্প করে আপনি চেক করে দেখবেন, যেভাবে আমি চেক করে দেখলাম, আমার এটা মোটামুটি কাজ কমপ্লিট। আপনি চাইলে আরও বিভিন্ন অপশান দিতে পারতেন প্রয়োজন অনুসারে। আমার আর এখন আপাতত কোনো কিছু প্রয়োজন নাই, আমার প্রোগ্রামটা সম্পূর্ণ কমপ্লিট। আপনি লাস্টলি জাস্ট সেট আপে গিয়ে যদি ড্রোনটা সোজা না থাকে, সেক্ষেত্রে আপনি আরেকবার ক্যালিব্রেট অ্যাক্সেলেরোমিটার করে নিতে পারেন আর কি। জাস্ট সাজেশান, আর বেশি কিছু না। আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন আপনি এটা খুলে সম্পূর্ণ প্রোপেলারটা লাগিয়ে আপনি ড্রোনটা ফ্লাই করার জন্য প্রস্তুত। আমরা বাইরে যাওয়ার সময় সেজে যাওয়ার চেষ্টা করি, যেন দেখতে ভালো লাগে। ঠিক ওইরকম আমরা একটু পরিপাটি করে সাজিয়ে নেব জিপটা নিয়ে, যেন কেবলগুলো ম্যানেজ হয়ে থাকে, সবগুলো খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে থাকে। তাহলে প্রোপেলারের সাথে কোনো তার কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, বা ব্যাটারিটা সেফলি আমরা লাগাতে পারবো। সেজন্য আমরা এখন জিপটাই দিয়ে খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। এখন আমরা প্রোপেলারটা লাগাবো। আমাদের সফটওয়্যার অনুযায়ী যদি আমাদের প্রত্যেকটা মোটরের ডিরেকশন ঠিক থাকে, তাহলে আমাদেরকে এমনভাবে আমাদের প্রোপেলারটা লাগাতে হবে যেন প্রত্যেকটা পাখা নিচের দিকে বাতাস দেয়। এখন নিচের দিকে বাতাস দেওয়া মানে ড্রোনটাকে ঠেলে উপরের দিকে সে উঠতে দেবে। এখন দেখা যাচ্ছে এই মোটরের বাতাসটা নিচ দিকে দিচ্ছে, এটা আবার উপর দিকে দিচ্ছে, তাহলে ড্রোনটা ঠাস করে ঘুরে যাবে এবং এটা নষ্ট হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে। এখন আপনারা খুব সুন্দরভাবে টাইট করে দিবেন। এটা ঢিল করা যাবে না, এটা ঢিল হলে কিন্তু প্রোপেলারটা খুলে যেতে পারে। টাইটটা যেন ভালো হয়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মোটরটা যেই ডিরেকশনের মোটর সেই ডিরেকশনেই ঘোরানোর চেষ্টা করবেন, তাহলে পাখাটা যত বেশি ঘুরবে তত বেশি অটোমেটিক টাইট হতে থাকবে। এটা একটু খেয়াল রাখবেন। এখন আমরা আমাদের ড্রোনের টপটা লাগিয়ে নিব। এখন আমরা ড্রোনের সাথে ছোট ছোট লেগগুলো লাগিয়ে নিব। তাহলে মাটি থেকে একটু দূরে নিচে থাকবে আর কি, মানে মাটি থেকে একটু উপরে থাকবে আর কি লেগটা লাগানো হলো। এই তো আমাদের ড্রোনটা প্রস্তুত। এখন আমরা কেবল টাইপ দিয়ে ব্যাটারির সাথে এভাবে লাগিয়ে দেব।
ব্যাটারিটা এমনভাবে লাগাবেন যেন ব্যাটারিটা বের হয়ে না পড়ে, এবং ব্যাটারির তারটা এমনভাবে ম্যানেজ করবেন যেন প্রোপেলারে লেগে ছিঁড়ে না যায়। আমার একবার হয়েছিল যে ব্যাটারির সাথে প্রোপেলারটা থেকে এই তারটা ছিঁড়ে গেছিলো। এখন আমরা এটার সাথে একটু পাওয়ার কানেক্ট করে দেখি। আমরা জানি যে আর্ম হবে না, এটার কারণ হচ্ছে জিপিএস কানেক্ট হবে না, তাই কারণ আমাদের রুম থেকে তো জিপিএস পাবে না। রিসিভার কানেক্ট হয়েছে, আর্ম করছি। জি হচ্ছে না, এটার কারণ হচ্ছে আমার 8টা স্যাটেলাইট লক এখান থেকে হবে না। তবে আমরা এখন ফাঁকা প্লেসে যাব এবং দেখব যে আসলে আমাদের জিপিএস ড্রোনটা সঠিকভাবে কাজ করে কিনা। এই যে আমরা ওড়ানোর জন্য চলে আসছি, এখনই আমরা টেস্ট করব, জিপিএস টেস্ট করব, ফ্লাই টেস্ট করব, যে এটা হচ্ছে আমাদের ড্রোন। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের ড্রোনের পাওয়ারটা কানেক্ট করব। আমার ড্রোনের সামনে এটা, পিছে এটা, বামে এটা, ডানে এটা। এখন রিমোটের সিগন্যাল পাইনি, অন করলাম, রিমোটের সিগন্যাল পাওয়া মাত্র এ থেমে গেল। এখন আমাদের আর্ম হবে না। আমরা প্রথমবার যেহেতু উড়াবো, এটা স্যাটেলাইটের সাথে কানেক্ট হতে সময় লাগবে, কোনো কোনো সময় 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 3 মিনিট বা 10 মিনিটও লাগতে পারে। আমি যদি আর্ম চাপি, এই যে এটা নিচ্ছে না। এটা না নেওয়ার কারণ হচ্ছে স্যাটেলাইট লক হয়নি, অর্থাৎ 8টা স্যাটেলাইটের সাথে এ যখন সংযোগ সম্পূর্ণ করবে, একটা বিপ দিবে, তখন সে ওড়ার জন্য প্রস্তুত। অর্থাৎ আমরা এখানে যে মোডটা দিয়েছি, ওই যে একটা স্লাইড বাটনে আমরা অন, যেটা হচ্ছে আমরা টিকমার্ক রাখিনি আর কি, সেটা হচ্ছে যদি টিকমার্ক রাখতাম সেক্ষেত্রে আমাদের জিপিএস যদি স্যাটেলাইটের সাথে কানেক্ট না হতো তবুও আর্ম হতো। তো আমরা সেটা চাচ্ছি না। এরকম যদি হয়, আমাদের যদি জিপিএস 8টা স্যাটেলাইটের সাথে কানেক্ট যদি না হয়, সেক্ষেত্রে যদি আমরা আর্মিং রাখি, সেক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ও আর ফিরে আসবে না। তো সেই জন্য আমরা এই মোডটা এনেবল করিনি। তো এখন আমাদের যে মোডটা আছে বর্তমানে, সেটা হচ্ছে 8টা স্যাটেলাইটের সাথে আগে সংযোগ হবে, তারপরে কানেক্ট হবে, আর্মিং হবে, এবং আমরা ওড়াতে পারবো। এবং তখন আমরা এই স্টিক দিয়ে জিপিএস টেস্ট দিতে পারবো যতক্ষণ না এই ড্রোনটা আমার 10 মিটারের বাইরে যাবে। অর্থাৎ 10 মিটারের বাইরে গিয়ে আমি এটা জিপিএস রেস্কিউ মোডটা দিতে পারবো, যেটা ফিরে আসবে। তো আমরা এখন অপেক্ষা করতে থাকি, ধৈর্য হারা হবেন না। প্রথমবার, এখন সব অঞ্চল এক না, কিছু কিছু অঞ্চলে বেশি সময় লাগতে পারে, কিছু কিছু অঞ্চলে একটু কম সময় লাগতে পারে। আমারও প্রথমবার যখন এটা করতে যাই, আমারও একটা মানে ধৈর্য হারিয়ে যাচ্ছিল, এরকম একটা বিষয়। কারণ সময়টা একটু বেশি লাগে, 5 মিনিট একটানা বসে থাকা আর এমনি এমনি 5 মিনিট পার হয়ে যাওয়া আলাদা বিষয়। তো এখন দেখা যাক, আমরা ওয়েট করতে থাকি, দেখা যাক। এখানে একটা বিপ দিবে, হ্যাঁ, আমরা অপেক্ষা করতে থাকি। এই তো আমাদের যে আমরা সাউন্ড পেলাম, এটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড। আই পিচ্ছি বাচ্চা, আসো দেখো। এখন আমরা এই জায়গাতে প্লাগ ইন করেছি, তার মানে এটা এর রিটার্ন মোড, মানে হোম পয়েন্ট আর কি, যেখানে ফিরে আসবে যদি সিগন্যাল লস্ট হয়। এখন আমরা অন করি, অন করে এখন আমি উড়ানোর চেষ্টা করি। ওই যে নিয়ে চলে আসি আমি। এখন আমি আবার রিটার্ন মোড দিব, এখন আমি আবার জিপিএস মোড দিয়ে দিলাম। এই যে আমি আমার রিমোটটা এখানে থুয়ে দিলাম, দেখা যাক ও কি করে। প্রায় কাছাকাছি চলে আসছে, এখন দেখা যাক।
আমরা মোটামুটি এখান থেকে উড়িয়েছিলাম, এখান থেকে এখানে মোটামুটি 2 মিটারের আশপাশে এটা নিয়েছে। এখন যদি স্যাটেলাইট লক আরও বেশি দেওয়া যেত তাহলে আরও অ্যাকুরেট বেশি কাজ করতো। তারপরে এগুলা খুবই কম দামের মধ্যে আমরা বানিয়েছি। এখন আমি যদি চাই এটার সাথে যে ক্যামেরা ফিট করতে চাই আমরা ফিট করতে পারবো। ডিজায়ার বলেন বা গোপ্রোর বলেন, যে কোনো একটা ক্যামেরা, ছোট বা অ্যাকশন ক্যামেরাগুলো ঝুলিয়ে দিলে খুব সুন্দরভাবে রেকর্ড করা সম্ভব। এখন আমরা নতুন পাইলটকে দেখার চেষ্টা করব। আচ্ছা, কোনো টেনশন নাই। ও দেখো 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 খেলছে কি করে। মানে ক্যামেরাতে পাচ্ছি না, নিচু জায়গাতে খেলাও। ক্যামেরাতে পাচ্ছি না, নিচু জায়গাতে খেলাও। হ্যাঁ খেলাও, এবার খেলাও। ও এটা কিন্তু ড্রোন কিন্তু কাঁপাকাঁপি করছে না, খেলেছে। ও ও পাইছে না অত দূরে। খুব সুন্দর এবং স্টেবল ভাবে উঠছে, আর পা একটু লড়ে বেড়াচ্ছে, বুঝলা? আচ্ছা ল্যান্ড করাও, একটু ল্যান্ড করাও, ল্যান্ডের ফুটেজটা নিয়ে নি, তারপর উড়াও। আর পা একটা হালকা, যে হ্যাঁ, ওয়াও সুন্দর সুন্দর হয়ে গেল। তো আমরা মোটামুটি স্যাটিসফাইড এবং খুব সুন্দর লাগলো। আমি সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। কোনো কিছুতে যদি আপনারা আটকে যান আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি টপিক ওয়াইজ ভিডিও বানানোর চেষ্টা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ। আসসালামু আলাইকুম।